এক সময়ের কথা এক দেশে এক রাজা আবদুল্লাহ রাজত্ব করত সে খুব নেক এবং ভালো মানুষ ছিল সেই রাজার খুব সুন্দর এবং ভালো স্বভাবের একজন রাজকুমার করিমও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত যখন সেই রাজকুমার করিম 10 থেকে 12 বছরের হল তখন তার মা অর্থাৎ রানী ফাতেমার স্বর্গবাস হল রাজা আবদুল্লাহ তার রানী ফাতেমাকে খুব ভালোবাসত দরবারের সবাই জানত যে রাজা আবদুল্লাহ তার ছেলেকে তো ভালোবাসতই কিন্তু রানী ফাতেমার প্রতিও তার খুব টান ছিল এই প্রেমের কারণেই শুরুতে রাজা আবদুল্লাহ দ্বিতীয় বিয়ে করতে মানা করে দিল কিন্তু যখন তার এটা মনে হল যে মায়ের যাওয়ার পর রাজকুমার করিমের দেখাশোনা করার মতো কেউ নেই তখন সে দ্বিতীয় বিয়ে করে নিল রাজকুমার করিমের সৎমা অর্থাৎ রাজার নতুন রানী জাহানারা রাজার জন্য তো খুব ভালো প্রমাণিত হল কিন্তু সে রাজকুমার করিমের জন্য একজন ভালো মা হতে পারল না রাজা আবদুল্লাহ তার ছেলের সাথে তার দ্বিতীয় স্ত্রীর খারাপ ব্যবহারের কথা জানতে পারল না কারণ রাজকুমার করিম খুবই ভালো ছিল এবং সে তার বাবাকে কোনো কষ্ট দিতে চাইত না সে জানত যে কেবল তার কারণেই তার বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইতেন না এবং যদি তিনি বিয়ে করেও থাকেন তবে সেটাও রাজকুমার করিমের আরামের জন্যই করেছিলেন রাজা আবদুল্লার উপস্থিতিতে তো সৎমা জাহানারা রাজকুমার করিমের ওপর খুব ভালোবাসা বর্ষণ করত কিন্তু যখনই রাজা আবদুল্লাহ সরকারি কাজে বাইরে যেতেন বা রাজকাজে ব্যস্ত থাকতেন তখন সৎমা জাহানারা তার ওপর সব রকমের অত্যাচার করত সে তাকে ঠিকমতো খাবার দিত না তাকে কটু কথা শোনাত এবং রাতে বারবার জাগিয়ে তাকে বিরক্ত করতে থাকত এই সব বাড়াবাড়ির পরেও রাজকুমার করিম এতই সোজা এবং নেক ছিল যে সে তার বাবার কাছে কখনো কোনো অভিযোগ করেনি তাদের সামনে মায়ের সাথে এমন কোনো আচরণ করেনি যাতে রাজা আবদুল্লাহ তার কোনো কষ্টের কথা জানতে পারে দিন এভাবেই কাটতে থাকল তার সৎমা জাহানারা আসলে এই চিন্তাতেই থাকত যে রাজা আবদুল্লার পরে রাজ্যের উত্তরাধিকারী এই রাজকুমার করিমকেই হতে হবে এবং যদি তার ঘরে কোনো সন্তান হয়েও যায় তবুও এই রাজকুমার করিম থাকতে তার নিজের ছেলে রাজা হতে পারবে না এই ঈর্ষাই তাকে শান্তিতে থাকতে দিত না এই জন্যই দিনরাত সে রাজকুমার করিমকে বিরক্ত করতে থাকত এবং ভাবতে থাকত যে কোনো না কোনোভাবে হয় রাজকুমার করিম মরে যাক অথবা পাগল হয়ে যাক একদিন রাজকুমার করিম তার সৎমায়ের খারাপ ব্যবহারে এতটাই দুঃখী হল যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল যখনই রাজকুমার করিমের কোনো কষ্ট হতো তখন সে তার স্বর্গীয় মাকে মনে করত আজও সে ঘুমানোর আগে তার মাকে মনে করে কাঁদছিল এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এখনও তার ঘুমানোর খুব বেশি সময় হয়নি যে তার স্বপ্নে তার মা এসে গেল রাজকুমার করিম রাজা আবদুল্লার কাছে কখনো তার সৎ মায়ের অভিযোগ করেনি কিন্তু যখন নিজের মাকে স্বপ্নে দেখল তখন নিজের সব দুঃখ তার সামনে তুলে ধরল তার মা একজন খুব ভালো স্বভাবের নারী ছিল সে স্বপ্নেও নিজের ছেলেকে ধৈর্য রাখার শিক্ষা দিতে থাকল এবং সৎমায়ের সাথে বেয়াদবি না করার প্রতিশ্রুতি নিল রাজকুমার করিম স্বপ্নেই মায়ের কাছে ওয়াদা করল যে সে কখনো তার সৎমায়ের অপমান করবে না মা নিজের ছেলের কপালে চুমুখিয়ে বলল যে দেখো কাল তোমার বাবার দরবারে ঘোড়া বিক্রেতা আসবে তার কাছে খুব ভালো জাতের ঘোড়া থাকবে এবং তার কাছে একটা সাদা ডানাওয়ালা ঘোড়ার বাচ্চাও থাকবে তুমি সেটা কেনার জেদ করবে হতে পারে তোমার বাবা অন্য কোনো ভালো ঘোড়া কেনার কথা বলবেন কিন্তু তুমি ওই ঘোড়ার বাচ্চার জন্যই অটল থাকবে তোমার বাবা তোমার কথা ফেলবেন না এতটুকু বলে মা চলে গেল এবং রাজকুমার করিমের চোখ খুলে গেল পরের দিন সে গোসল করে তৈরি হল এবং রাজা আবদুল্লার দরবারে পৌঁছাল রাজকুমার করিম বিদ্যালয়ে যেত কিন্তু যখনই ছুটি থাকত সে দরবারেও যেত রাজা আবদুল্লাহ রাজকুমার করিমকে আসতে দেখে খুব খুশি হলেন এবং তাকে নিজের সাথেই সিংহাসনে বসিয়ে নিলেন কিছুক্ষণ কেটেছিল যে পাহারাদার এসে খবর দিল যে বাইরে কোনো ঘোড়া বিক্রেতা আলী এসেছে এবং সে কেবল রাজা আবদুল্লার সাথেই দেখা করতে চায় রাজা আবদুল্লাহ এবং রাজকুমার করিম দুজনেই ঘোড়া দেখতে বাইরে চলে আসল ঘোড়া বিক্রেতা আলীর কাছে খুবই উন্নত জাতের ঘোড়া ছিল সেই ঘোড়াগুলোর মধ্যে একটা খুব সুন্দর ঘোড়ার বাচ্চাও ছিল রাজা আবদুল্লাহ নিজের জন্য কিছু ঘোড়া বেছে নিলেন রাজকুমার করিম বলল আমিও একটা ঘোড়া নেব রাজা আবদুল্লাহ বললেন বেটা তোমার যে ঘোড়াই পছন্দ হবে সেটা আমরা নিয়ে নেব রাজকুমার করিম ঘোড়ার বাচ্চার দিকে ইশারা করল রাজা আবদুল্লাহ এটা চাইতেন যে রাজকুমার করিম কোনো উঁচু জাতের ঘোড়া মাছুক কিন্তু রাজকুমার করিমের জেদের সামনে রাজা আবদুল্লাহকে হার মানতে হল
এবং রাজকুমার করিমের জন্য ঘোড়ার সেই বাচ্চাটা কিনে নেওয়া হলো, যেটা রাজকুমার করিমের মা তাকে স্বপ্নে বলেছিল। রাজকুমার করিমের ঘোড়ার জন্য একটা আলাদা আস্তাবল বানিয়ে দেওয়া হলো এবং তাতে ঘোড়ার বাচ্চাটিকে বেঁধে দেওয়া হলো। রাজকুমার করিম এখন তার বেশিরভাগ সময় ওই ঘোড়ার বাচ্চার সাথেই কাটাতে লাগল। সে তার সেবা করত এবং তার সব রকমভাবে খেয়াল রাখত। বিদ্যালয়ে যাওয়ার আগে এবং বিদ্যালয় থেকে ফেরার পর সবার আগে সে তার ঘোড়ার কাছে আসত এবং তারপর নিজের ঘরে যেত। তার সৎ মা জাহানারা ঘোড়ার প্রতি তার এই আগ্রহ দেখে খুব বিরক্ত ছিল, কারণ তার রাজকুমার করিমের কোনো খুশিই ভালো লাগত না। রাজকুমার করিমকে এভাবে খুশি হতে দেখাও তার ভালো লাগত না, কিন্তু আপাতত তার কাছে ঘোড়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো কারণ ছিল না। সৎ রানী জাহানারার কাছে একজন দাসী রাবেয়া ছিল, যে তারই মতো খারাপ চিন্তা রাখত। একদিন সে দাসী রাবেয়াকে বিশ্বাসে নিয়ে রাজকুমার করিমকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা বানিয়ে নিল। রানী জাহানারা দাসী রাবেয়াকে বলল যে এমন কোনো উপায় বের করো যাতে রাজকুমার করিমের কাজ শেষ হয়ে যায়, আর কারও আমার ওপর সন্দেহও যেন না হয়। এটা শুনে দাসী রাবেয়ার ঠোঁটে একটা শয়তানি হাসি এসে গেল। সে রানী জাহানারাকে পরামর্শ দিল যে কেননা রাজকুমার করিমকে বিষ দিয়ে দেওয়া হোক। আজকাল গরমের দিন, যখন রাজকুমার করিম বিদ্যালয় থেকে আসে তখন খাওয়ার পর এক বিশেষ ধরনের শরবত অবশ্যই চায়। যখন আপনি তাকে শরবত দেন তখন সে খুব আগ্রহ নিয়ে পান করে। আমার কাছে এমন একটা পদার্থ আছে যা পান করে পানকারী সাথে সাথে মরে না, বরং কয়েক মাস পর্যন্ত অসুস্থ থেকে ধীরে ধীরে মারা যায়। এভাবে কারো বিষের সন্দেহও হবে না, আর রাজকুমার করিমও কয়েক মাস পর মারা যাবে। এটা বলার পর সেই বিষয়টা গোপন রাখার জন্য অনেক বড় অঙ্কের টাকা চাইল। রানী জাহানারাকে টাকা দিতে তো খুব খারাপ লাগল, কিন্তু সে রাজকুমার করিমকে রাস্তা থেকে সরানোর জন্য এমনটা করতে বাধ্য ছিল। পরের দিন যখন রাজকুমার করিম সব সময়ের মতো বিদ্যালয় থেকে সোজা নিজের ঘোড়ার বাচ্চার কাছে পৌঁছল, তখন তাকে চোখের জল ফেলতে দেখে খুব চিন্তিত হল। রাজকুমার করিম যখন সেই বোবা পশুর কাছে কাঁদার কারণ জিজ্ঞেস করল, তখন তাকে মানুষের মতো কথা বলতে দেখে রাজকুমার করিম ভয় পেয়ে গেল এবং অবাকও হল। রাজকুমার করিম চিন্তিত দেখে ঘোড়ার বাচ্চাটি বলল, রাজকুমারজি, আপনি ভয় পাবেন না আর অবাকও হবেন না। আমি একজন পরীর রূপ, আর আপনার স্বর্গীয় মাতার প্রার্থনায় আপনার রক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। রাজকুমার করিমের নিজের মায়ের স্বপ্নে এসে ঘোড়ার বাচ্চা কেনার কথা মনে পড়ে গেল। এটা শুনে তার ভয় এবং অবাক হওয়া শেষ হয়ে গেল। রাজকুমার করিম ঘোড়াকে বলল, তোমার মনে করিয়ে দেওয়ায় আমার মায়ের কথা ভালো মতো মনে পড়ে গেছে, কিন্তু এটা তো বলো যে আজ তুমি কাঁদছ কেন? ঘোড়ার বাচ্চাটি রাজকুমার করিমকে বলল, এই যে তোমার সৎ মা জাহানারা, আজ সে তোমাকে মারার পরিকল্পনা বানিয়েছে। রানী জাহানারা তার এক দাসী রাবেয়ার সাথে মিলে তোমার শরবতে বিষ মিশিয়ে দিয়েছে। ব্যাস তুমি এমনটা করবে যে তোমার সৎ মা জাহানারা বা দাসী রাবেয়া যতই জেদ করুক, তুমি ওই শরবত কোনো অবস্থাতেই পান করবে না। বাকি যা কিছু খাওয়া দাওয়ার জিনিস আছে সেগুলো তুমি কোনো ভয় ছাড়াই খেতে পান করতে পারো। ব্যাস এই দুঃখেই আমার কান্না আসছিল যে মা হয়েও সে তোমাকে এত ঘৃণা কেন করে। তোমার বাবাও তাকে এত ভালোবাসেন যে যদি তুমি তাকে এই সব বলেও দাও, তবুও রাজা আব্দুল্লাহ কখনো তোমার কথায় বিশ্বাস করবেন না। তাই তুমি এখন পরিস্থিতি ঠিক হওয়ার এবং সঠিক সময়ের অপেক্ষা করো। রাজকুমার করিম সব কথা শুনে আশ্বস্ত হয়ে গেল এবং সব সময়ের মতো নিজের ব্যাগ ঘরে রেখে এবং কাপড় পাল্টে যখন খাওয়ার টেবিলে পৌঁছল, তখন সে তার সৎ মা জাহানারাকে নিজের কাছে পেল। যদি ঘোড়ার বাচ্চাটি রাজকুমার করিমকে সব সত্যি না বলে থাকত, তবে সে নিশ্চিত অবাক হয়ে যেত। সৎ মা জাহানারা খুব ভালোবেসে তাকে খাবার পরিবেশন করল এবং সাথে সাথে ভালোবাসায় ভরা কথাও বলল। খাওয়ার পর রাজকুমার করিমের নিয়ম ছিল যে সে এক বিশেষ শরবত অবশ্যই পান করত। যখন তাকে ওই শরবত দিল তখন সে সেটা পান করতে মানা করে দিল এবং মন না থাকার বাহানা বানিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার সৎমা জাহানারা ঘরে এসেও অনেক জেদ করল, কিন্তু রাজকুমার করিম মানল না। সৎরানী জাহানারা এই কথায় অবাকও ছিল এবং চিন্তিত। সে তার খাসদাসী রাবেয়াকে ডেকে সব কথা জানাল। দাসী রাবেয়া বলল যে কাল এমন করব যে এর খাবারে বিষ মিশিয়ে দেব, তারপর দেখব সে কিভাবে বাঁচে। দাসী রাবেয়ার কথা শুনে রানী জাহানারার চোখ চমকাতে লাগল। পরের দিন যখন রাজকুমার করিম বিদ্যালয় থেকে ফিরে আসল, তখন সব সময়ের মতো সে নিজের ঘোড়ার বাচ্চার কাছে গেল। আজও তাকে কাঁদতে দেখে কাঁদার কারণ জিজ্ঞেস করল। ঘোড়ার বাচ্চাটি তাকে জানালো যে আজ তোমার সৎমা জাহানারা খাবারেই বিষ মিশিয়ে দিয়েছে। বাকি কোনো জিনিসে বিষ নেই,
আজ একটা নতুন ঘটনা এটাও হয়েছে যে মা জাহানারা তোমার জন্য শরবতের বদলে ঘোলের ব্যবস্থা করেছে। তুমি টেবিলে রাখা সব জিনিস খেতে পারো, কিন্তু মূল তরকারি ভুল করেও চেখে দেখবে না। ওদিকে ঘোড়ার বাচ্চাটি তাকে এই কথাগুলো বলছিল এবং ওদিকে দাসী রাবেয়া দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল। দূরে হওয়ার কারণে সে কোনো কথা তো শুনতে পারল না, কিন্তু রাজকুমার করিমকে মাথা নাড়তে এবং ঘোড়ার বাচ্চার সাথে ফিসফিস করতে দেখে দাসী রাবেয়া খুব অবাক হল। ওদিকে রাজকুমার করিম নিজের কাপড় পাল্টে খাওয়ার টেবিলে পৌঁছাল এবং নিজের সৎ মা জাহানারাকে নিজের কাছে পেল। সে 2 ঢোক জল খাওয়ার পর রুটির টুকরো ছিঁড়ে মুখে রাখল এবং ঘোলের গ্লাস মুখে লাগাল। তখন মা জাহানারা খুব ভালোবেসে তরকারির থালা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো, আজ তো এই তরকারি আমি নিজের হাতে বানিয়েছি। তুমি জানো যে রানীদের এটা কাজ হয় না, কিন্তু আজ আমার খেয়াল আসলো যে আমি শুধু রানীই নই, তোমার মাও। তো কেননা নিজে তোমার জন্য খাবার বানাই। খুব সুস্বাদু হয়েছে, একটু খেয়ে তো দেখো। রাজকুমার করিম ঘোলের সাথে লোকমা গেলার পর সম্মানের সাথে বলল, বাহ মা, কি কথা! আপনার হাতের বানানো এই ঘোলের মতো স্বাদের ঘোল জীবনে প্রথমবার পান করতে পেলাম। আজ গরমও অনেক, তাই আমি তো আজ ঘোল দিয়েই রুটি খাব, আর অনেক ঘোলও পান করব। তার সৎমা জাহানারা খুব চাইল যে সে 1 টুকরো তরকারিও খেয়ে নেয়, কিন্তু সমস্ত চেষ্টার পরেও সে রাজকুমার করিমকে এই কথায় রাজি করাতে পারল না। রাজকুমার করিম খাবার পর নিজের ঘরে চলে গেলে রানী জাহানারা আবার তার দাসী রাবেয়াকে ডাকল এবং রাজকুমার করিমের তরকারি না খাওয়ার পুরো কথা জানাল। দাসী রাবেয়া খুব রহস্যময়ভাবে রানী জাহানারাকে বলল, আমার সন্দেহ আছে যে ওই যে ঘোড়ার বাচ্চাটি আছে সে কোনো সাধারণ ঘোড়া নয়। আমার মনে হয় যে সে মানুষের মতো কথা বলে। আমি দূরে থাকার কারণে তাদের কথা তো শুনতে পারিনি, কিন্তু যেভাবে ঘোড়া রাজকুমার করিমের কানে মুখ লাগিয়ে কিছু ফিসফিস করছিল এবং যেভাবে রাজকুমার করিম মাথা নাড়ছিল, আমার কাছে সেটা খুবই রহস্যময় লাগল। আমার তো এমনই লাগল যেমন তারা একে অপরের সাথে কথা বলছিল। রানী জাহানারা এটা শুনে হতবাক হয়ে গেল। সে অবাক হয়ে বলল, এমনটা কিভাবে হতে পারে যে ঘোড়াও মানুষের মতো কথা বলে? এটা শুনে দাসী রাবেয়াও বলল, কিন্তু আপনি এটা ভাবুন যে যখন আমরা তার শরবতে বিষ মেশালাম তখন রাজকুমার করিম শরবত পান করতে মানা করে দিল, আর যখন আজ আমরা তার খাবারে বিষ মেশালাম তখন আজ সে তার 1 টুকরো পর্যন্ত চাখল না। এটা কি এই কথার প্রমাণ নয় যে কেউ আছে যে তাকে এমনটা করা থেকে আটকাচ্ছে? এখানে পুরো মহলে রাজকুমার করিমের কারো সাথে বন্ধুত্ব নেই, আর না সে কারো কাছে যায়। হ্যাঁ, যখন সে বিদ্যালয় থেকে আসে তখন নিজের ঘোড়ার বাচ্চার কাছে আগে যায়, তারপর অন্য কোনো কাজ করে। রানী জাহানারার কাছে দাসী রাবেয়ার কথাগুলো সঠিক লাগল এবং সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এই ঘোড়ার বাচ্চাকে নিজের রাস্তা থেকে সরিয়েই ছাড়বে। তারপর দেখবে যে রাজকুমার করিম তার বিরুদ্ধে হওয়া কোনো ষড়যন্ত্রের কথা কিভাবে জানতে পারে। সে তার দাসী রাবেয়ার সাহায্যে নিজের খাস বৈদ্য ইব্রাহিমকে ডাকাল। যখন বৈদ্য ইব্রাহিম আসল তখন রানী জাহানারা তাকে অনেক ধনের লোভ দেখিয়ে নিজের কাজের জন্য তৈরি করে নিল। পরিকল্পনা অনুযায়ী একদিন সে সকাল সকাল জোরে জোরে ছটফট করতে এবং চিৎকার করতে লাগল। রাজা আবদুল্লাহ ঘাবড়ে গিয়ে উঠে বসলেন। আরে কি হলো বলে তিনি চিৎকার করতে থাকলেন, কিন্তু রানী জাহানারা কোনো উত্তর দেওয়ার বদলে চালাকি করে ছটফট করতে থাকল। যখন তার চিৎকার করা এবং ছটপট করা বন্ধ হল না, তখন রাজা আবদুল্লাহ নিজের খাস বৈদ্য ইব্রাহিমকে ডাকালেন। সেও ঘাবড়ে যাবার নাটক করতে করতে আসলো এবং রাজা আবদুল্লার কাছে কথা জিজ্ঞেস করল। তখন রাজা আবদুল্লাহ তার রানী জাহানারার অবস্থার ব্যাপারে বৈদ্য ইব্রাহিমকে জানালেন। বৈদ্য ইব্রাহিম পরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করল। তখন সাথে সাথে তার ব্যবস্থা করে দেওয়া হল। যখন বৈদ্য ইব্রাহিম রানী জাহানারার ঘরে পৌঁছল তখন পরিকল্পনা অনুযায়ী রানী জাহানারাকে ওইভাবেই ছটফট করতে এবং চিৎকার করতে দেখা গেল। কয়েকজন দাসীর সাহায্যে রানী জাহানারাকে কাবু করার পর বৈদ্য ইব্রাহিম তার পরীক্ষা করল। পরীক্ষার পর সে ঘাবড়াতে ঘাবড়াতে রাজা আবদুল্লাহকে জানাল যে আপনার রানী জাহানারা কেবল 8 ঘণ্টার মেহমান। এদের বাঁচাতে হলে সাথে সাথে এদের একটি ঘোড়ার বাচ্চার হৃদয়ে ভুনে খাওয়াতে হবে, অন্যথায় এদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। রাজা আবদুল্লাহ এটা শুনে খুব ঘাবড়ে গেলেন। তার কাছে ঘোড়ার একটাই বাচ্চা ছিল। সে এটাও জানত যে ওই ঘোড়া ছাড়া তার রাজকুমার করিম হয়তোই জীবিত থাকতে পারবে। রাজা আবদুল্লাহ জরুরি মনে করলেন যে সে তার সন্তানকে মানাবে, কসাইয়ের ব্যবস্থা করবে এবং রানী জাহানারার জন্য ঘোড়ার বাচ্চার হৃদয় ভুনে খাওয়াবে। রাজকুমার করিম এমনিতে সকাল সকাল ওঠার অভ্যস্ত ছিল, কিন্তু মহলে হওয়া চিৎকার চেঁচামেচির কারণে সে আগেই জেগে গিয়েছিল। তার মহলে হওয়া ষড়যন্ত্রের কথা আগেই ঘোড়ার বাচ্চার কাছ থেকে জানা হয়ে গিয়েছিল, কারণ সে জানত যে তার বাবা তার সৎ মা জাহানারাকে অনেক বেশি ভালোবাসেন। তাই না তার বলার কারণে তিনি তার কথায় বিশ্বাস করবেন, আর না তার স্বর্গীয় মায়ের শিক্ষা এমন ছিল যাতে বড়দের সম্মান না করার শিক্ষা থাকে। স্বপ্নেও তার মা এটাই বলেছিল যে সে সময় এবং পরিস্থিতির অপেক্ষা করবে।
ঘোড়ার বাচ্চাও তাকে সব পরিস্থিতির কথা বলে দিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল যে তাকে কি করতে হবে। তাই সে মানসিকভাবে সব কথার জন্য প্রস্তুত ছিল। রাজা আবদুল্লাহ তার রাজকুমার করিমের কাছে আসলেন এবং রানী জাহানারার অসুস্থতা এবং ঘোড়ার হৃদয় ভুনে খাওয়ানোর কথা বললেন। রাজকুমার করিম সব সত্যি জানার পরেও এই কথা প্রকাশ হতে দিল না যে সে সব জানে। ব্যাস এতটুকু বলল যে যখন আপনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তখন আমাকে ঘোড়ার বাচ্চাকে মারার আগে এর উপর বসে ৩ চক্কর লাগানোর অনুমতি অবশ্যই দেবেন। রাজা আবদুল্লার এই কথায় বিশ্বাসই হচ্ছিল না যে রাজকুমার করিম এত তাড়াতাড়ি মেনে যাবে। ঘোড়ার বাচ্চার পিঠে বসে ৩ চক্কর লাগানোর কথা সাধারণই ছিল, যেটাতে রাজা আবদুল্লার কী আপত্তি হতে পারত। রাজা আবদুল্লাহ খুশি মনে রাজকুমার করিমকে চক্কর লাগানোর অনুমতি দিয়ে দিলেন। সূর্য উঠতেই কসাইকে ডেকে নেওয়া হলো। মহলের বড় উঠোনে কসাইকে বসিয়ে ঘোড়ার বাচ্চাকে আনা হলো। উঠোনে এনে ঘোড়ার বাচ্চাকে বেঁধে দেওয়া হলো। এর মধ্যে রাজকুমার করিমও এসে গেল। শরীরে সাধারণ কাপড় ছিল এবং চোখ বলে দিচ্ছিল যে সে রাতভর জেগেছিল এবং কাঁদতেও ছিল। রাজা আবদুল্লাহ নিজের ছেলের এই অবস্থা দেখে খুব দুঃখী হলেন, কিন্তু তিনি কি জানতেন যে রাজকুমার করিম বাস্তবে কেন চিন্তিত ছিল। রাজকুমার করিম ঘোড়ার বাচ্চার পিঠে সওয়ার হল। মহলের দেওয়ালগুলোর দিকে খুব গভীর নজর দিল। রাজা আবদুল্লাহকে এমনভাবে দেখল যেমন কেউ বিদায় নেওয়ার সময় দেখে, এবং ঘোড়াকে হালকা একটা চাপড় দিল। ঘোড়াটি ধীরে ধীরে চলতে শুরু করল। উঠোনের ১ চক্কর লাগাল। ঘোড়াটি দ্বিতীয় চক্কর একটু দ্রুত গতির সাথে লাগাল। মহলে উপস্থিত সকল সেবক, দাসী এবং কর্মচারীরা এটা দেখছিল। তৃতীয় চক্করে ঘোড়ার গতি অনেক বেশি দ্রুত হয়ে গেল, এবং যেমনই তৃতীয় চক্কর পুরো হল সেই ঘোড়াটি দ্রুততার সাথে হাওয়ায় উড়ে গেল, এবং সবাই দেখল যে হঠাৎ তার শরীরে বড় বড় ডানা বেরিয়ে আসলো, এবং সে কোনো বিমানের মতো সবাইকে অবাক করে দিয়ে চোখের আড়াল হয়ে গেল। সেই ঘোড়াটি রাজকুমার করিমকে উড়িয়ে তার নিজের দেশের সীমানার বাইরে বের করে এক অন্য রাজা সিদ্দিকের রাজ্যে নিয়ে আসল এবং তার রাজধানীর কাছে একটা জঙ্গলে নামল। সেই ঘোড়াটি এতটাই দ্রুত ছিল যে শত শত মাইলের এই দূরত্ব সে কিছু মিনিটেই পার করে নিল। ঘোড়াটি রাজকুমার করিমকে মাটিতে নামালো এবং তার স্বর্গীয় মায়ের বার্তা শোনাল যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানেই থাকবে। তাকে নিজের রুটি রুজির নিজেরই ব্যবস্থা করতে হবে, খুব পরিশ্রম করতে হবে এবং সাহস হারানো চলবে না, হতাশও হওয়া চলবে না। কয়েক বছর পর পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং তাকে তার নিজের দেশের রাজাও বানিয়ে দেওয়া হবে, কিন্তু এমনটা কবে এবং কিভাবে হবে এটা তোমার কাছ থেকে শেষ পর্যন্ত গোপন রাখা হবে। এরপর ঘোড়াটি তার কাছ থেকে যাওয়ার অনুমতি চাইল এবং চলতে চলতে সে নিজের লেজের চুল ছিঁড়ে রাজকুমার করিমকে দিয়ে দিল এবং বলল যে সে যখনই এটা ঘষবে সে তার সাহায্যের জন্য অবশ্যই চলে আসবে, কিন্তু এই কথার খেয়াল রাখবে যে যেই কাজের জন্য তাকে ডাকা হবে সেটা এমন কাজ হয় যা সে নিজে কোনো অবস্থাতেই করতে পারবে না। এটা বলে ঘোড়াটি রাজকুমার করিমকে ছেড়ে গায়েব হয়ে গেল। রাজকুমার করিম জানত যে সে খুব সুন্দর এবং কম বয়সেরও, তাই সে যখন শহরে প্রবেশ করবে তখন লোকেরা অযথাই তার দিকে আকর্ষিত হবে। তাই সে নিজের কাপড়ে প্রচুর ধুলোবালি দিল এবং হাতমুখও নোংরা করে নিল। শহর এখান থেকে খুব দূরে ছিল না, সময়ও দুপুরের আগের ছিল, তাই তার আশা ছিল যে কোনো না কোনো কাজ মিলে যাবে এবং হতে পারে থাকার ঠিকানাও মিলে যায়। যখন সে শহরে ঢুকল তখন সে বাজারে একটা অনেক বড় দোকান দেখল যেটাতে শাহী বাসন পালিশকারী লেখা ছিল। সে নিজের সময়ের কারিগরদের ঠাটবাটের সাথে ভালোভাবে পরিচিত ছিল, কারণ সে নিজেও রাজার ছেলে ছিল। সে জানত যে শহরে এই কারিগরদের অনেক আয় হয়। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, রাজা সিদ্দিক পর্যন্ত এদের বড় প্রশংসক হয়ে থাকেন। এই কারিগর হুসেন এই দেশের রাজা সিদ্দিকের শাহী কারিগর ছিল। এটাও সংযোগ ছিল যে কারিগর হুসেনের একজন কম বয়সের ছেলের দরকার ছিল, কারণ বেশি বয়সের পুরুষদের মহলে যাওয়ার অনুমতি হতো না। এটা সেই সময় ছিল যখন রাজকুমারীরা পর্দায় থাকত। তাদেরও এই কথার অনুমতি ছিল না যে তারা পর এবং বেশি বয়সের পুরুষদের সামনে আসে। যখন রাজকুমার করিম এই দোকানে ঢুকল এবং মজদুরি করার ইচ্ছা প্রকাশ করল তখন কারিগর হুসেন খুব খুশি হল। সে মজুরি দেওয়ার তো ওয়াদা করে নিল, কিন্তু কড়া শর্তও রেখে দিল। একটা শর্ত তো এটা ছিল যে সে ২ বছর পর্যন্ত তাকে শুধু ৩ বেলার খাবার এবং পড়ার ছাড়া আর কিছুই দেবে না। দ্বিতীয় শর্ত এটা ছিল যে তুমি আমার সাথে থাকবে। রাজকুমার করিম ভাবল যে সে তো ঠিকানা খুঁজতে বেরিয়েছিল এবং আল্লাহ আমার জন্য আগেই জায়গা বানিয়ে রেখেছেন। সে মনে মনে খুব খুশি হল, কিন্তু কারিগর হুসেনের সামনে সে কোনো খুশির প্রদর্শন করল না এবং তার শর্তগুলোতে এমন ভাব দিল যেমন সে তার কথাগুলো বিনা মনে মেনে নিচ্ছে। সে মহলে যাওয়ার আগে নিজের সৌন্দর্য লুকানোর জন্য নিজের মুখে প্রচুর কালি মেখে নিত। যখন সে প্রথমবার মহলে পৌঁছল তখন সে মহলের সুন্দর বাগানে ৪ রাজকুমারীকেও ঘুরতে দেখল।
রাজকুমারীরা যখন একজন কম বয়সের ছেলেকে প্রথমবার মহলে আসতে এবং তামার বাসন নিয়ে যেতে দেখল তখন তাদের খুব আশ্চর্য হল, কারণ তারা জানত যে কারিগর হুসেনের কাছে কোনো কম বয়সের ছেলেই ছিল না। তারপর কম বয়সের ছেলেও এমন যে নিজের মুখে কালি মেখে এসেছিল। মনোযোগ দিয়ে দেখার পর রাজকুমারীদের মনে হল যে ছেলেটি তো খুব সুন্দর এবং ফর্সা, মুখে কালি মাখায়ের কী রহস্য হতে পারে। কথাটি তো বাস্তবেই ভাবার মধ্যে ছিল। এই রাজকুমারীদের মধ্যে যে সবচেয়ে ছোট ছিল, জান্নাতুল, সে খুব মনোযোগ দিয়ে রাজকুমার করিমকে দেখতে লাগল। রাজকুমারী জান্নাতুলের না জানি কেন এই ছেলেটিতে কোনো বিশেষ কথা এবং আকর্ষণ অনুভব হল, যা অন্য কোনো ছেলেতে সে কখনো অনুভব করেনি। এখন রাজকুমার করিম যখনই তামার বাসন নিতে বা পালিশ করার পর ফেরত দিতে আসত, রাজকুমারী জান্নাতুল তাকে খুব মনোযোগ দিয়ে দেখত এবং ভাবত যে আমার এতে কোনো লুকিয়ে থাকা রাজকুমার কেন দেখতে পাই। একদিন রাজকুমারী জান্নাতুলের আর ধৈর্য রাখা গেল না এবং সে কারও চিন্তা না করে রাজকুমার করিমকে থামিয়ে নিল এবং জিজ্ঞেস করল যে তুমি কে? আমি রাজকুমার করিম, আশ্চর্য প্রকাশ করতে করতে বলল। আমি কারিগর হুসেনের ছেলে, তার সেবক, যার বদলে সে আমাকে দুবেলার খাবার এবং থাকার জন্য জায়গা দেয়। রাজকুমারী জান্নাতুল বলল, তুমি দেখতে তো খুব সুন্দর, কিন্তু এই নিজের মুখে এত কালি কেন মাখো? রাজকুমার করিম বলল, একটা তো এটা যে জানি না আমি তোমাকে সুন্দর কেন লাগি, আমার প্রশংসা তো কখনো আমার সৎ মাও করেনি। রইল কালি মাখার কথা, তো জানি না আমার এই সব কেন ভালো লাগে। রাজকুমারী জান্নাতুল এক নজর এদিক ওদিক দেখল এবং কাউকে নিজের দিকে আসতে না দেখে নিজের মুঠোয় লুকিয়ে রাখা দুটো সোনার মুদ্রা বের করে রাজকুমার করিমকে দিয়ে দিল এবং বলল, এটা আমি এই কারণে দিচ্ছি যে এখন তুমি যখনই মহলে আসবে তখন ভালো ভালো কাপড় পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে, কারণ আমি তোমাকে রাজকুমারদের মতো দেখতে চাই। এতে বলে সে জোর করে দুটো মুদ্রা রাজকুমার করিমকে দিল এবং মহলের দিকে দৌড়ে গেল। রাজকুমার করিমের তার কথাগুলো খুবই অদ্ভুত লাগল। সে এটাও জানত যে ওই সোনার দুটো মুদ্রা তার কিসমত বদলে দিতে পারে, কিন্তু সে ওগুলোর করতেও বা কি পারত? সে নিজের দেশে যেতে পারত না যতক্ষণ মায়ের আদেশ না চলে আসত, এবং নিজের রূপও বদলাতে পারত না এই ভয়ে যে কোথাও কারিগর হুসেন মুদ্রাগুলো দেখে তাকে চোর না বুঝতে লাগে। রাজকুমার করিম ওই মুদ্রাগুলো কারিগর হুসেনের ঘরে এক গোপন জায়গায় লুকিয়ে দিল, যাতে কোনো সঠিক সময়ে ওগুলো কাজে লাগাতে পারে। এখন রাজকুমার করিম যখনই মহলে যেত তখন সে রাজকুমারী জান্নাতুলকে কোনো না কোনো বাহানায় নিজের অপেক্ষা করতে দেখত। সে সব সময়ের মতো তাকে সোনার দুটো মুদ্রা অবশ্যই দিত এবং চেহারা ঠিক করতে বলত। সাথে সাথে সে অভিযোগও করত যে যখন সে তাকে মুদ্রা দেয় তখন সে নিজের রূপ মানুষের মতো বানিয়ে কেন আসে না। এমন সুযোগে রাজকুমার করিম কোনো না কোনো বাহানা বানিয়ে দিত, এবং সত্যি তো এটা যে এখন রাজকুমারী জান্নাতুলও রাজকুমার করিমের ভালো লাগতে শুরু করেছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের আসল পরিচয় বলতে চাইত না। দিন, মাস, বছর কাটতে থাকল। রাজকুমার করিম এখন বেশ বড় হয়ে গিয়েছিল। কারিগর হুসেনও তাকে খুব ভালোবাসতে শুরু করেছিল, কারণ রাজকুমার করিমকে কাজে রাখার পর তার কাজ আরও বেড়ে গিয়েছিল। মহল থেকে তো তার আয় বৃদ্ধি হয়েছিলই, বড় বড় মন্ত্রীদের ঘর থেকেও অনেক বাসন আসতে শুরু করেছিল, কারণ তারা রাজকুমার করিমের পরিশ্রম এবং সততায় খুব প্রভাবিত ছিল। ওদিকে সব রাজকুমারীরা এখন এই বয়সের হয়ে গিয়েছিল যে তাদের বিয়ে দিয়ে দেওয়া হোক। যেই দেশে এই রাজকুমার করিম ছিল সেখানকার এক অদ্ভুত নিয়ম ছিল যা যুগ যুগ ধরে চলে আসছিল। যখনই কোনো রাজকুমারীর বিয়ে হওয়ার হতো পুরো শহরে ঘোষণা হতো যে সব ইচ্ছুক পুরুষরা উপস্থিত হয়ে যাক। রাজকুমারী একটা বড় চেয়ারে পর্দায় বসে যেত, ইচ্ছুক ধনী গরিব সবাই একে একে রাজকুমারীর সামনে থেকে পার হতো এবং রাজকুমারী তাদের মধ্যে থেকে যাকে পছন্দ করে নিত তার সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হতো। সবচেয়ে বড় রাজকুমারী আয়েশা নিজের জন্য একজন খুব বড় ধনীর ছেলেকে বাছল। কিছু সময় পরই তার বিয়ে খুব ধুমধামের সাথে হয়ে গেল। এভাবেই বাকি দুই বোন খাদিজা এবং রুকাইয়ার বিয়ে মন্ত্রী এবং বড় কর্মকর্তাদের ছেলেদের সাথে হল। এই পুরো সময়ে 2 বছর আরও কেটে গেল। এখন সবচেয়ে ছোট রাজকুমারী জান্নাতুলের পালা ছিল। তার প্রার্থীদের মধ্যে স্বয়ং ওই কারিগর হুসেনও ছিল। এই কারিগর হুসেন বয়সে বেশ বড় ছিল, কিন্তু আল্লাহ তাকে এমন সুন্দর চেহারা দিয়েছিলেন যে তাকে যুবকই লাগত। রাজা সিদ্দিকের কারিগর ছিল, তাই খুব ধনবান ছিল, সুন্দরও অনেক ছিল, এবং অনেকবার সে ছোট রাজকুমারী জান্নাতুলকে দেখেও নিয়েছিল। তার মনেও তাকে পাওয়ার ইচ্ছা ছিল, তাই সে বড় রাজকুমারীদের জন্য নিজেকে পেশ করেনি। ওদিকে রাজকুমার করিমের মনেও রাজকুমারী জান্নাতুল জায়গা বানিয়ে নিয়েছিল, তাই সে ভাবল যে কেননা সেও নিজের কিসমত পরীক্ষা করুক। সে ওই রূপই বানালো যেটাতে সে মহলে যেত, বরং আজ তো একটু বেশিই কালি মুখে মেখেছিল। কারিগর হুসেন তার চেয়ে বেশ এগিয়েছিল এবং সে লাইনে বেশ পেছনে। লাইন চলতে থাকল। কারিগর হুসেনও রাজকুমারী জান্নাতুলের সামনে থেকে পার হল। রাজকুমারী জান্নাতুল কারিগর হুসেনকে চিনে তো নিল, কিন্তু তাকে পছন্দ করল না। ধীরে ধীরে করে সব ধনী এবং মন্ত্রীদের ছেলেরা পার হতে থাকল, কিন্তু রাজকুমারী জান্নাতুলের নজর না জানি কাকে খুঁজছিল।
এর মধ্যে তার নজর লাইনে দূরে কারিগর হুসেনের ছেলের ওপর পড়ল। তার রূপ দেখে তার খারাপ তো খুব লাগল, কিন্তু যেমনই সে তার সামনে থেকে পার হল, রাজকুমারী জান্নাতুল তার হাত ধরে নিল। রাজকুমারী জান্নাতুলের এই কাণ্ডে রাজা সিদ্দিক চিন্তিত এবং ভিড় অবাক হয়ে গেল। রাজা সিদ্দিক সাথে সাথে ঘোষণা করলেন যে হয়তো তার মেয়ের কোনো ভুল হয়ে গেছে, তাই কাল সব লোক আবার আসুক। বেচারি রাজকুমারী জান্নাতুল না করতেই রয়ে গেল। কিন্তু রাজা সিদ্দিকের আদেশটি কিভাবে এড়ানো যেত? ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজকুমার করিম দ্রুত গতিতে বাড়ি গেল এবং কারিগর হুসেনের আগেই ঘরে ঢুকে পড়ল। কারিগর হুসেন বাড়ি ফিরে রাজকুমার করিমের ওপর খুব কড়াকড়ি করল এবং পরের দিন ঘরের এবং বাড়ির সব দরজায় তালা লাগে প্রার্থীদের সারিতে গিয়ে দাঁড়াল। রাজকুমার করিম যখন নিজেকে এভাবে বন্ধ অবস্থায় দেখল, তখন খুব চিন্তিত হল। হঠাৎ তার ঘোড়ার চুলের কথা মনে পড়ল, যা সে সবসময় তার পায়ের সাথে বেঁধে রাখত। সে তখনই সেই চুল পা থেকে খুলল আর দেয়ালে ঘষল। অমনি চোখের পলকে ঘোড়া হাজির হয়ে গেল। কি আজ্ঞা? সে প্রশ্ন করল। রাজকুমার করিম বলল, তুমি সব তালা খুলে দাও, আর আমি যখন ফিরে আসব তখন তালাগুলো ঠিক এভাবেই বন্ধ করে দিও। তালাগুলো খুলে দেওয়া হল। রাজকুমার করিম আবারও সেই রূপ ধারণ করল এবং প্রার্থীদের সারিতে সবার শেষে গিয়ে দাঁড়াল। যেই তাকে দেখত, পাগলের মতো হাসত। সারি এগোতে থাকল, এমনকি সব প্রার্থী রাজকুমারী জান্নাতুলের সামনে দিয়ে চলে গেল। কিন্তু রাজকুমারী জান্নাতুল তো আজও সেই কারিগর হুসেনের ছেলের খোঁজেই ছিল, যাকে সে অনেক আগে দেখেছিল। রাজা সিদ্দিক এবং রানীও অবাক হচ্ছিলেন যে রাজকুমারী জান্নাতুলের কেন কাউকে এখনও পছন্দ হচ্ছে না। যখন কারিগর হুসেনের ছেলে পাশ দিয়ে গেল, তখন রাজকুমারী জান্নাতুল আবারও তারই হাত ধরে ফেলল। রাজা সিদ্দিক আর রানীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এমন তো শতাব্দীর ইতিহাসে কখনো হয়নি। তাই রাজা সিদ্দিক কথা ঘুরিয়ে রাজকুমারী জান্নাতুলের আজকের এই সিদ্ধান্তকেও ছেলেমানুষী বলে পরের দিনের জন্য পিছিয়ে দিল। কারিগর হুসেনও অবাক ছিল যে এই ছেলেটা এখানে এলো কিভাবে। সে তো তাকে তালায় বন্ধ করে এসেছিল। দরজা আর তালা দুটোই খুব মজবুত ছিল, যেগুলো একজন তো দূরের কথা, অনেক মানুষ মিলেও ভাঙতে পারত না। যদি সে দুটোই ভেঙে ফেলে থাকে, তবে এটা অনেক বড় ক্ষতি হবে। তাই সে সিদ্ধান্ত নিল যে এই ক্ষতির দাম সে রাজকুমার করিমের কাছ থেকে যে কোনোভাবেই আদায় করবে এবং সাথে সাথে তাকে শাস্তিও দেবে। যখন কারিগর হুসেন তার বড় বাড়িতে পৌঁছল, তখন এটা দেখে অবাক হয়ে গেল যে বাড়ির দরজাগুলো কেবল অক্ষতই ছিল না, বরং তালাগুলোও ঠিক তেমনই লাগানো ছিল। সে ঘাবড়ে গিয়ে নিজের পকেট তল্লাশি করল, তো তালার চাবিগুলোও তার নিজের পকেটেই ছিল। তালা খুলে সে যখন বাড়ির সেই ঘরে ঢুকল যাতে রাজকুমার করিমকে বন্ধ করে গিয়েছিল, তখন সে দেখে খুব অবাক হল যে রাজকুমার করিম তো সেই ঘরেই ছিল। সে এসব দেখে এই কথাটাও ভুলে গেল যে সে রাজকুমার করিমকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিল। সে ভাবতে লাগল যে রাজকুমারী জান্নাতুল যাকে বারবার ধরছে এবং যার সাথে বিয়ের জন্য তৈরি, সে হয়তো অন্য কেউ, অথবা এই রাজকুমার করিমই কোনো জাদুকর। তাই এটাই ঠিক হবে যে রাজকুমার করিমকে কিছু বলা যাবে না। সে ভয় পেয়ে রাজকুমার করিমকে কিছু না বলেই ঘর থেকে বাইরে বেরিয়ে এল। তৃতীয় দিন সে রাজকুমার করিমকে খুব মোটা মোটা শিকল দিয়ে বেঁধে ফেলল এবং সেগুলোর মাথায় বড় বড় তালা লাগিয়ে দিল। ঘরের দরজাও বন্ধ করে দিল এবং বাইরের প্রধান দরজায় শিকল লাগিয়ে দিল, আর নিজে গিয়ে প্রার্থীদের সারিতে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার নজর সারির একদম শেষে দাঁড়িয়ে থাকা নিজের ছেলের ওপর পড়ল, যে সব সময়কার মতো নিজের মুখে কালি মেখে রেখেছিল। এটা দেখে তো তার মাথা ঘুরতে লাগল যে সে এখানে পৌঁছল কিভাবে। সে কি জানত যে তার বাড়ি থেকে বেরোনোর পরেই রাজকুমার করিম ঘোড়ার চুল ঘষেছিল, যার কারণে ঘোড়া চলে এসেছিল এবং যে সব তালা আর শিকল খুলে দিয়েছিল? যখন কারিগর হুসেন রাজকুমারী জান্নাতুলের পাশ দিয়ে গেল এবং রাজকুমারী জান্নাতুল তার দিকে কোনো পাত্তাই দিল না, তখন সে সব সময়কার মতো ফলাফলের ঘোষণা শোনার আগেই নিজের বাড়ির দিকে রওনা দিল। যখন বাড়ি পৌঁছল, দেখল প্রধান দরজা একইভাবে শিকল দিয়ে বন্ধ ছিল। আঙিনাতেও তালা লাগানো ছিল, কিন্তু যখন ঘরে ঢুকল দেখল সব শিকল আর তালা খোলা ছিল এবং তার ছেলে সেখানে উপস্থিত ছিল না। হঠাৎ তার দৃষ্টি একটি কাগজের ওপর পড়ল, যাতে খুব সম্মানের সাথে লেখা ছিল যে আমি আজ চলে যাচ্ছি। যদি রাজকুমারী জান্নাতুল আমাকে বেছে নেয়, তবে আমি বেঁচে ফিরব কিনা জানি না, কারণ রাজা সিদ্দিক আমাকে খুব অপছন্দ করেন। অথচ রাজকুমারী জান্নাতুল আমাকে অনেক দিন আগে থেকেই পছন্দ করে আসছেন। প্রতিদিন তিনি আমাকে সোনার দুটো কয়েন কেবল এই জন্যই দিতেন যাতে আমি নিজের চেহারা ঠিক করে প্রাসাদে আসি। কিন্তু আমি নিজের অবস্থা ভালোভাবে জানতাম এবং আপনার অনুগত থাকতে চেয়েছিলাম। এ পর্যন্ত সোনার হিসেবে কয়েক কেজি সোনা জমা হয়েছে, যা আমি মানচিত্র অনুযায়ী জায়গায় লুকিয়ে রেখেছি।
কিছু মিনিট পর এই লেখা আর ছবি মুছে যাবে, তাই আপনি এটা মোছার আগেই সেই জায়গাটি খুঁজে নিন। আমার পক্ষ থেকে অনুমতি রইল যে আপনি তা যেভাবে খুশি ব্যবহার করুন। অন্যদিকে রাজকুমার করিম রাজকুমারী জান্নাতুলের পাশ দিয়ে যেতেই রাজকুমারী জান্নাতুল আবারও তার হাত ধরে নিল। রাজা সিদ্দিক এবং রানী সেখানে উপস্থিত সবাইকে চলে যেতে বললেন। তারা রাজকুমারী জান্নাতুল আর বাসন মাজা ছেলের ছেলেকে আড়ালে নিয়ে গেলেন এবং রাজকুমারী জান্নাতুলকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো একে? এ হলো বাসন মাজা লোকের ছেলে। তুমি কি পুরো জ্ঞানত একে নিজের স্বামী বানাতে চাও? রাজকুমারী জান্নাতুল এই কথায় মাথা নাড়াল। তখন রাজা সিদ্দিক বললেন যে তাহলে মনে রেখো, আমি তোমাকেও আর এই নিচু ছেলেটাকেও নিজের প্রাসাদে থাকতে দেব না। আমি নিজের সব সম্পত্তি থেকেও তোমাকে ত্যায্য করছি। বিয়ের পর আমার সৈন্যরা তোমাদের দুজনকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। আমার এই নিয়ে কোনো চিন্তা নেই যে তোমরা বেঁচে থাকো বা কোনো বন্যজন্তু তোমাদের দুজনকে খেয়ে ফেলুক। এই শর্তেও কি তুমি একে বিয়ে করতে পছন্দ করবে? রাজকুমারী জান্নাতুলের উত্তর এখনও সেটাই ছিল, যাতে রানী আর রাজা সিদ্দিকের শুধু নয় বরং পুরো রাজ পরিবারের অবাক লাগল যে রাজকুমারী জান্নাতুল এই ছেলের মধ্যে এমন কি বিশেষত্ব দেখতে পাচ্ছে। বিয়ের পর রাজকীয় আদেশ অনুযায়ী দুজনকে পরের দিন সকালে এক গভীর জঙ্গলে, যেখানে সব ধরনের ভয়ানক আর হিংস্র প্রাণী পাওয়া যেত, সেখানে ছেড়ে আসা হলো। জঙ্গলের পেছনে একটি উঁচু পাহাড় ছিল। রাজকুমার করিম যে রাতে প্রাসাদের এক নির্জন জায়গায় নিজের অলৌকিক ঘোড়াকে ডেকে নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলে দিয়েছিল, সে এসে তাকে ভরসা দিয়েছিল যে আপনার সাথে যা কিছু হচ্ছে বা হতে চলেছে সে সবই আপনার সর্বত মায়ের ইচ্ছা অনুযায়ী। আপনাকে এখনও নিজের সত্য সবার কাছে লুকিয়ে রাখতে হবে, এমনকি নিজের হবু স্ত্রীর সামনেও সত্য বলা চলবে না। হতাশ হবেন না, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী আপনাদের দুজনকে কোনো ক্ষতি করতে পারবে না, বরং এরা সবাই আপনাদের রক্ষক হবে। রাজা সিদ্দিক, যখন রক্ষীরা আপনাদের ছেড়ে যাবে তখন আপনারা দুজনে পাহাড়ের দিকে চলে আসবেন। সেখানে একটি সাধারণ গুহা থাকবে, সেখানে বাস করবেন। সেখানে এমন শান্তি পাবেন যা রাজকুমারী জান্নাতুল কখনও অনুভব করেননি। আপনার আপাতত এটাই কাজ হবে যে জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করবেন এবং নিজের চেহারা আগের মতোই রাখবেন। হ্যাঁ, রাজকুমারী জান্নাতুলের সামনে নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারেন। রাজা সিদ্দিকের সৈন্যরা দুজনকে জঙ্গলে ছেড়ে ফিরে গেলে রাজকুমারী জান্নাতুলের ভয় খুব খারাপ অবস্থা হয়ে গেল। কিন্তু সে এটা দেখে খুব অবাক হল যে ছেলেটি খুব খুশি দেখাচ্ছিল। তার চালচলনে এমন পুরুষত্ব সে আজ পর্যন্ত কারো মধ্যে দেখেনি। তার প্রথমবার মনে হল যেন সে কোনো রাজকুমার। এটা দেখে তার ভয় যেন চলে গেল। রাজকুমারী জান্নাতুল বলল, এখন কি হবে? আমরা কোথায় মাথা লুকাবো? রাজকুমার করিম বলল যে যতক্ষণ জীবনের শ্বাস ভাগ্যে আছে একে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি ভয় পেও না, কোনো না কোনো এমন জায়গা অবশ্যই পাওয়া যাবে যেখানে আমরা থাকতে পারব। তার কথা শুনে সে অনেকটা সন্তুষ্টি পেল। রাজকুমার করিম পাহাড়ের দিকে এগোতে থাকল। রাস্তায় বিপজ্জনক আর হিংস্র প্রাণীদের দেখে রাজকুমারী জান্নাতুলের ভয় লাগল। তো রাজকুমার করিম বলল যে ভয় পাওয়ার প্রয়োজন নেই, আল্লাহ আমাদের রক্ষা অবশ্যই করবেন, আর কোনো কিছুই মৃত্যুর আগে আমাদের কিচ্ছু বিগড়াতে পারবে না। দুপুরের আগে তারা পাহাড়ের কাছে পৌঁছে গেল। একটু উঁচুতে তারা একটি গুহা দেখতে পেল। কাছে গিয়ে তারা দেখল যে গুহাটি বাইরে থেকে তো বেশ ছোট দেখাচ্ছিল, কিন্তু ভেতর থেকে একটি বড় ঘরের সমান ছিল। রাজকুমারী জান্নাতুল ভেতরে যেতেই তার এমন মনে হল যেন সে কারো নিরাপত্তায় চলে এসেছে। সব ভয় দূর হয়ে গেল, তার শরীর শান্ত হয়ে গেল। এই অবস্থা দেখে সে খুব স্বস্তি পেল। সে গুহায় থাকা একটি পালঙ্ক আকৃতির পাথরের ওপর শুয়ে পড়ল। তার মনে হল যেন তা আরামদায়ক গাদি। রাজকুমারী জান্নাতুলের খুব অবাক লাগল। রাজকুমার করিম রাজকুমারী জান্নাতুলকে সন্তুষ্ট দেখে বলল যে সে বাইরে গিয়ে পরিবেশ দেখতে চায় এবং দুপুরের সাথে সাথে রাতের খাবার আর জলেরও ব্যবস্থা করতে চাই। কালকের কথা কাল ভাবব, এই বলে সে বাইরে বেরোল। কিছু দূরেই সে জলের একটি ঝর্ণাও পেয়ে গেল। কিছু এমন পাথরও পেয়ে গেল যেগুলোকে বাসনের মতো ব্যবহার করা যেত। গুহার পাশেই এমন গর্তও পেয়ে গেল যাতে অনেক জল জমিয়ে রাখা যেত। সবচেয়ে আগে সে জল জোগাড় করল। তারপর গাছের বিভিন্ন ডাল ভেঙে অনেকগুলো বল্লম বানালো, যাতে যে কোনো বিপদের মোকাবিলা করা যায়। ধনুক বানালো, তীরও বানালো। তারপর ধনুক তীরের মাধ্যমে 4টি বড় পাখির শিকার করল এবং গুহার দিকে ফিরে এলো। রাজকুমারী জান্নাতুলকে গুহায় সন্তুষ্ট দেখে সে খুব খুশি হল। দুজনে মিলে পাখিগুলোকে পুড়িয়ে খেল। একদিকে খিদে আর অন্যদিকে এমন প্রাকৃতিক পরিবেশ। রাজকুমারী জান্নাতুলের খাবারে এত স্বাদ লাগল যা প্রাসাদের ভালো থেকে ভালো খাবার খেয়েও আসেনি। দিন এভাবেই কাটতে লাগল।
রাজকুমার করিম জঙ্গল থেকে কাঠ কেটে জমা করত, সেগুলো বিক্রি করতে শহরে যেত। যে টাকা মিলত তার থেকে প্রয়োজনীয় খাবার আর পরার জিনিসও কিনে আনত এবং কিছু টাকা বাঁচিয়ে রাখত। কিছুদিন পর তার কাছে এত টাকা জমা হয়ে গেল যে সে একটি গাধার গাড়ি কিনে ফেলল। গাধার গাড়ির কারণে তার শহরে যাতায়াতে সুবিধা হয়ে গেল এবং আয়ও হয়ে গেল। রাজকুমারী জান্নাতুলও পশুদের সাথে মিশে গিয়েছিল। সে অবাক ছিল যে জঙ্গলের সব হিংস্র পশু আর পাখি তাদের কিছুই বলত না এবং তাদের ব্যবহার শত্রুতাপূর্ণ ছিল না। রাজকুমারী জান্নাতুলের এমনও মনে হতো যেন দিনরাত তারা তার আর রাজকুমার করিমের রক্ষা করে। তারা গুহার চারপাশে আর উঁচু গাছে সৈন্যদের মতো পাহারা দিচ্ছে বলে মনে হতো। রাজকুমারী জান্নাতুলের বিশ্বাস হয়ে গিয়েছিল যে এমন সব কিছু এই ছেলেটার কারণেই হচ্ছে। সে সাহসী, নির্ভীক এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ, আর সম্ভবত সে কোনো রাজকুমারও হবে। তার মন তো এটাই বলত, কিন্তু সে যখনই তাকে জিজ্ঞেস করত যে আসলে সে কে, তবে সে উত্তরে সব সময় এটাই বলত যে আমি সেই বাসন মাজা ছেলে যাকে তুমি 2 কয়েন দিতে। একদিন রাজকুমার করিম যখন শহর থেকে কাঠ বিক্রি করে ফিরে এলো, তখন তাকে খুব চিন্তিত লাগল। রাজকুমারী জান্নাতুল কারণ জিজ্ঞেস করলে সে বলল যে শহরে আলোচনা চলছিল যে তোমার বাবা কোনো এক বিচিত্র অসুখের শিকার হয়েছেন এবং প্রধান বৈদ্য বলেছেন যে যদি তাকে কালো হরিণের হৃৎপিণ্ড 1 সপ্তাহ পর্যন্ত টানা না খাওয়ানো হয় তবে তার বেঁচে থাকা সম্ভব হবে না। কাল তোমার সব জামাইবাবুরা কালো হরিণের খোঁজে এই জঙ্গলে আসবে। তাই আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যাতে তাদের গুহার এই দরজা দেখতে না পায়। তুমিও বাইরে বেরোয়ো না। রাজকুমারী জান্নাতুল নিজের বাবার অসুখের কথা শুনে খুব দুঃখী হল। সে বাইরে না বেরোনোর প্রতিশ্রুতি দিল এবং সাথে সাথেই রাজকুমার করিমকে বলল, তুমি কি আমার বাবার জন্য কালো হরিণের শিকার করবে না? রাজকুমার করিম প্রথমে তো চুপ রইল, কিন্তু পরে বলল, আমিও ভেবেছি যে আমি কিছু করি, তাই আমি সকালে তাড়াতাড়ি কালো হরিণের খোঁজে বেরিয়ে যাব। তুমি চিন্তা করো না, আমার রাতও হতে পারে। তুমি প্রার্থনা করো যেন আমি সফল হই, আর এটাও প্রার্থনা করো যে রাজা সিদ্দিক সাহেব আমার প্রাসাদে যাওয়ায় আমার উপর রাগান্বিত হয়ে আমার প্রাণ না নিয়ে নেন। কিন্তু আমি তাও অবশ্যই যাব। রাজকুমারী জান্নাতুল তার কথা শুনে দুঃখিত হল, কারণ রাজা সিদ্দিক পরিষ্কার বলে দিয়েছিলেন যে প্রথমে তো তোমাদের বন্য জন্তুনাই ছাড়বে না, কিন্তু যদি তোমরা বেঁচেও যাও তবে কখনো প্রাসাদে ফিরে এসো না। যদি এমন করো তবে জল্লাদ তোমাদের গলা কেটে দেবে। পরের দিন সকালে রাজকুমার করিম জঙ্গলে অনেক দূরে চলে গেল। গাধাটিকে এমন জায়গায় লুকালো যেখানে কারও দৃষ্টি না পৌঁছাতে পারে। দ্রুত আংটিতে রাখা ঘোড়ার চুল বের করে তাকে একটি পাথরের ওপর ঘষল, তো অলৌকিক ঘোড়া উপস্থিত হয়ে গেল। রাজকুমার করিম বলল, তৎক্ষণাৎ একটি খুব বড় তাঁবু লাগানো হোক এবং এই জঙ্গলে যত কালো হরিণ আছে সেগুলো এই তাঁবুতে এনে জড়ো করা হোক। কোনো একটি হরিণও আশেপাশে জঙ্গলে থাকা চলবে না। তাঁবুর চারদিকে পাহারাদার থাকুক এবং সাথে একটি বড় সিংহাসন পেতে তার উপর সাধারণ শতরঞ্জি সাজিয়ে দেওয়া হোক। রাজকুমার করিম এটা বলা মাত্রই দেখা গেল সব কাজ হয়ে গেল। এই সব কাজ করে অলৌকিক ঘোড়া যাওয়ার অনুমতি চাইল। 3 রাজকুমারীর স্বামীরা আলী, হাসান এবং হুসেন তাদের রাজকীয় সৈন্যদের সাথে কালো হরিণের খোঁজে বেরিয়ে পড়ল। দুপুর পর্যন্ত জঙ্গলের কোনায় কোনায় খুঁজল, কিন্তু জঙ্গলে কোনো কালো হরিণ থাকলে তো তারা পেত। চরম হতাশার লজ্জার অবস্থায় তারা জঙ্গলের এই শেষ ভাগে এসে পৌঁছাল, যেখানে দূর থেকে তারা একটি বড় তাঁবু লাগানো দেখল। কাছে পৌঁছে তারা দেখল যে কয়েকশো কালো হরিণ এই তাঁবুতে রয়েছে এবং এক প্রভাবশালী ব্যক্তিত্ব একটি বড় কাঠের সিংহাসনে বসে আছেন। তারা ভেতরে যেতে চাইলে রক্ষীদের দল তাদের আটকে দিল এবং বলল কেবল 3 জন ব্যক্তি ভেতরে যেতে পারে। তাই 3 রাজকুমারীর স্বামী আলী, হাসান এবং হুসেন ভেতরে গেল এবং জিজ্ঞেস করল যে আপনি কে? রাজকুমার করিম বলল, আপনারা সবাই নিজেদের উদ্দেশ্য বলুন, এ বিষয়ে আপনাদের কোনো মানে থাকা উচিত নয় যে আমরা কে। রাজকুমার করিম আগেই নিজের চেহারা বদলে নিয়েছিল, তাই তারা তাকে চিনতে পারল না। তার কথা বলার ধরনে তারা আরও প্রভাবিত হয়ে গেল এবং ভাবতে লাগল যে কোনো বড় হস্তিই হবে, না হলে কয়েকশো কালো হরিণকে এভাবে জড়ো করতে পারে। তারা সবাই এক স্বরে বলল, এই দেশের রাজা সিদ্দিককে এমন অসুখ ধরেছে যা কেবল কালো হরিণের হৃৎপিণ্ড খেয়েই দূর হতে পারে। আপনি দয়া করে আমাদের 3 জনকে একটি করে হরিণ দিন। রাজকুমার করিম বলল, হরিণ তো আমি আপনাদের দিয়ে দেব,
কিন্তু আমাদের দুটো শর্ত আছে। এক তো এই যে আপনাদের এই হরিণ জীবিত দেওয়া হবে না, মেরে দেওয়া হবে। দ্বিতীয় শর্ত হলো এই যে আপনাদের পিঠে আমাদের গরম গরম মোহর লাগানো হবে, যাতে চেনা যায় যে এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথম কথায় তো এই তিনজনের কোনো আপত্তি ছিল না, কিন্তু দ্বিতীয় কথায় তারা রাজি হল না, বরং রাজকীয় অহংকারে চলে এলো এবং বলল যে আমাদের কাছে রাজকীয় সৈন্য আছে, আমরা জোর করেও এমন করতে পারি, কারণ এটা রাজা সিদ্দিকের জীবনের প্রশ্ন। এটা শুনে রাজকুমার করিম বলল, যদি এই কথা হয় তবে তোমরা জোর করে করে দেখাও। তিনজন রাজকুমার বাইরে গেল এবং গিয়ে তারা সৈন্যদের সামনে সব পরিস্থিতি রাখল। সৈন্যরা রেগে গেল, কিন্তু যেমনই তারা নিজেদের তলোয়ার বের করতে চাইল, জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের আওয়াজ আর তাদের দৌড়ানোর শব্দ আসতে শুরু করল, তো তারা সবাই কাঁপতে লাগল। তাদের বিশ্বাস হয়ে গেল যে সিংহাসনে বসে থাকা যে কোনো ব্যক্তি আছে, সে কোনো বিশেষ ঐশ্বরিক শক্তি আর সামর্থ্যের অধিপতি। তাই তারা তার শর্ত মানার জন্য তৈরি হয়ে গেল। রাজকুমার করিম বলল, এখন হরিণ তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আগে মোহর কেবল তোমাদের তিনজনকে লাগানোর কথা ছিল, এখন তোমাদের সব রক্ষীদেরও লাগবে, তবেই হরিণ দেওয়া হবে। তাদের কাছে রাজকুমার করিমের কথা মানা ছাড়া আর কোনো পথই ছিল না, তাই তাদের সবাইকে মোহর লাগিয়ে দেওয়ার পর মরা হরিণ তাদের হাতে তুলে দেওয়া হলো, এবং তারা যেমনই চোখের আড়াল হল, রাজকুমার করিম অলৌকিক ঘোড়ার চুল ঘষল। ঘোড়া উপস্থিত হলে আদেশ দিল যে এই সব তাঁবু আর হরিণ আবার যার যার জায়গায় পৌঁছে দেওয়া হোক, কেবল 4টে হরিণ ছাড়া। এগুলোকে আমার গাধার গাড়িতে রেখে দেওয়া হোক। দেখতে দেখতে সব ময়দান পরিষ্কার হয়ে গেল। রাজকুমার করিম নিজের সেই রূপ ধারণ করল যা বাসন মাজা ছেলের হতো। গাধার গাড়িতে বসল আর জীবিত 4টে হরিণ নিয়ে রাজা সিদ্দিকের প্রাসাদের দিকে রওনা দিল। রাস্তা সেই গুহার পাশ দিয়েছিল যেখানে রাজকুমারী জান্নাতুল লুকিয়েছিল। গুহার দরজাকে লুকানোর জন্য বানানো অস্থায়ী বেড়ার আড়াল থেকে রাজকুমারী জান্নাতুল তার জামাইবাবুদের মরা কালো হরিণ নিয়ে যেতে দেখে নিয়েছিল। তার চোখ সেই ছেলেটিকে খুব ব্যাকুলতায় খুঁজছিল। এর মধ্যে সে দূর থেকে গাধার গাড়ি আসতে দেখল। সে এটা দেখে অবাক হয়ে গেল যে গাড়িতে 4টে কালো আর অত্যন্ত সুস্থ হরিণ বাঁধা ছিল। রাজকুমার করিম জানত যে রাজকুমারী জান্নাতুল বেড়ার আড়াল থেকে তাকে নিশ্চিতভাবেই দেখছে, তাই সে হাত নাড়াতে নাড়াতে চলে গেল। সূর্যাস্ত হওয়ার আগে সে শহরের সম্পদ প্রাসাদে পৌঁছে দিয়ে ফিরে আসতে চেয়েছিল, তাই সে থামা ঠিক মনে করেনি। সে শহরের যেসব অলিগলি আর রাস্তা দিয়ে যাচ্ছিল, সব লোক অবাক হচ্ছিল যে যারা সৈন্যদের সাথে গিয়েছিল তারা তো একটি করে হরিণী সাথে আনতে পেরেছে, আর সেটাও মরা। অথচ সেই ছেলেটি যাকে রাজা সিদ্দিক মরার জন্য জঙ্গলে ছেড়ে দিয়েছিল, সে জীবিত আছে আর 4টে হরিণ নিয়ে রাজা সিদ্দিকের প্রাসাদে যাচ্ছে। আর আশ্চর্য হল, এই 4টে হরিণই জীবিত। যখন রাজকুমার করিম রাজা সিদ্দিকের প্রাসাদের দরজার কাছে পৌঁছল, তো তাকে কেবল আটকানোই হল না, বরং পাহারাদাররা রাজা সিদ্দিকের আদেশ অনুযায়ী তাকে মারার কথা ভাবছিলই যে রক্ষীর নজর 4টি জীবিত কালো হরিণের ওপর পড়ল। সবাই অবাক হয়ে নিজেদের হাত থামিয়ে দিল এবং গিয়ে রাজা সিদ্দিককে সব পরিস্থিতি জানাল। এটা শুনতেই রাজা সিদ্দিক রাগে ফেটে পড়ল এবং বলল যে এর থেকে হরিণ নিয়ে নাও, আর এটা বলে দাও যে সে যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ফিরে যাক, না হলে তার গলা কেটে দেওয়া হবে। রাজকুমার করিম খবর শুনে চুপচাপ আবার জঙ্গলের দিকে ফিরে গেল। রাজকুমারী জান্নাতুল যে সকাল থেকে তার অপেক্ষায় ছিল, সে তখনই তার জন্য খাবার আর জল নিয়ে এলো এবং জিজ্ঞেস করল যে আমার বাবা রাজা সিদ্দিক খুশি হলেন কিনা। রাজকুমার করিম এক লম্বা শ্বাস নিয়ে সব পরিস্থিতি সামনে রেখে দিল এবং বলল, আল্লাহর ধন্যবাদ করো যে আমি বেঁচে সুস্থভাবে ফিরে এসেছি। রাজকুমারী জান্নাতুল এটা শুনে খুব দুঃখ পেল। জীবন স্বাভাবিকভাবে কাটতে লাগল। রাজকুমারী জান্নাতুলের প্রাসাদ থেকে বের করে দেবার দুঃখ অবশ্যই ছিল, কিন্তু সে অবাক ছিল যে শান্তির সাথে সে এখানে জঙ্গলে জীবন কাটাচ্ছিল আর যে শান্তির সাথে তার গভীর ঘুম আসছিল, সেই সুখ শান্তি আর সন্তোষ প্রাসাদে কখনো কেন পাওয়া যেত না। তার এখন এটাও বিশ্বাস হতে শুরু করেছিল যে যাকে সে কোনো রাজকুমার ভাবত, সে আসলে সেই ছেলেটি। কিন্তু এতে অবশ্যই কোনো এমন ব্যাপার আছে যার কারণে তার জীবন খুব সুন্দর হয়ে গেছে। এখন তো সে এটাও ভাবত যে যদি তাকে আবারও প্রাসাদে ডাকা হয়, তবে সম্ভবত সে সেখানে একদিনও থাকতে পারবে না। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পশু পাখি, এমনকি এখানকার হিংস্র প্রাণীও সবাই তার নিজের বন্ধু মনে হতে লেগেছিল। কিন্তু এমন কেন ছিল, এই নিয়ে সে খুব অবাক ছিল এবং তার মনে হতো যে এমন সব কিছু সেই ছেলেটার কারণেই হচ্ছে।
যদি এ মানুষদের রাজকুমার নাও হয় তবুও এ প্রকৃতির রাজকুমার, বরং রাজা। একদিন রাজকুমার করিম শহর থেকে এসে খবর দিল যে তোমার দেশের উপর শত্রু দেশের রাজা আক্রমণ করতে চলেছে। তার কাছে অস্ত্রশস্ত্রের এক বিশাল বড় সেনাবাহিনী আছে এবং সে ঠিক করে নিয়েছে যে সে তোমার রাজা সিদ্দিকের রাজ্যের ওপর অবশ্যই অধিকার করে নেবে। রাজা সিদ্দিক তো চিন্তিতই, পুরো দেশের জনতাও খুব চিন্তিত, কারণ তারা শত্রু দেশের রাজার অত্যাচার সম্পর্কে জানে। সবাই ভেতর থেকে খুব ভয় পেয়ে আছে যে শেষে তাদের কি হবে। রাজকুমারী জান্নাতুল এটা শুনে খুব উদাস আর চিন্তিত হয়ে গেল। বলতে লাগল, তুমি কিছু করো। ছেলেটি বলল, আমি শেষে একা কি করতে পারি? ভয় হয় যে যদি রাজা সিদ্দিক আমাকে দেখে ফেলেন তবে হয়তো তিনি আমাকে মেরেই ফেলবেন। এমনিতেও তিনি খুব দুঃখী। তবে যা কিছু আমি করতে পারি তা আমি অবশ্যই করব। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি ভালো করুন, তিনিই ভালো মন্দের মালিক। পরের দিন সকালে রাজকুমার করিম রাজকুমারী জান্নাতুলকে বলল যে সে যুদ্ধের ময়দানে যাচ্ছে এবং তার দ্বারা যা সম্ভব হবে তা সে করবে। সে তার অপেক্ষা করুক আর আল্লাহর সামনে প্রার্থনা করতে থাকুক যে তিনি এই দেশবাসীদের এই কঠিন সময়ে নিজের আশ্রয়ে রাখেন। রাজকুমার করিম গভীর জঙ্গলে গেল। অলৌকিক ঘোড়ার চুল মাটিতে ঘষল তো অলৌকিক ঘোড়া উপস্থিত হয়ে গেল। রাজকুমার করিম বলল যে এর জন্য সুন্দর কিন্তু যুদ্ধের পোশাক দেওয়া হোক এবং একটি আকাশে ওড়া তেজ গতির ঘোড়া উপস্থিত করা হোক এবং একটি চুলের চেয়েও সূক্ষ্ম ধারালো তলোয়ারের ব্যবস্থা করা হোক। চোখের পলকে সব জিনিস উপস্থিত হয়ে গেল। রাজকুমার করিম যুদ্ধের পোশাক পরল, তলোয়ার হাতে ধরল আর ঘোড়ায় সাওয়ার হয়ে যেমনই ঘোড়াকে সংকেত দিল, ঘোড়া আকাশে উড়তে উড়তে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিল। ওদিকে যুদ্ধের ময়দান সাজারো হয়ে গিয়েছিল আর অত্যাচারী রাজার সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠেছিল। এই দেশের রাজা সিদ্দিকের সেনাবাহিনীর পা টলে গিয়েছিল। ৩ রাজকুমারীর স্বামী আলী, হাসান এবং হুসেন নিজ নিজ দলের সাথে পালিয়ে গিয়েছিল। রাজা সিদ্দিক নিজের কিছু অনুগতদের সাথে পলায়নরত বাহিনীকে সাহস দেবার চেষ্টা করছিল, কিন্তু সে সফল হচ্ছিল না। সে নিজের হার স্পষ্ট দেখতে পাচ্ছিল যে এর মধ্যে সে আরও একটি দৃশ্য দেখতে পেল। মনে হলো যেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এক তেজ গতির ঘোড়া আকাশে ছুটে আসছে। সে যেখান দিয়ে যাচ্ছিল, শত্রুদের মাথা কাটতে কাটতে যাচ্ছিল। লাশ মাটিতে পড়ে ছটপট করছিল, আর সেই ঘোড়সওয়ার বারবার তাদের ওপর আঘাত করছিল। অত্যাচারী রাজার সেনাবাহিনী যখন এই দৃশ্য দেখল তো তার সৈন্যদের পা টলে গেল। তারা সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে পালাতে বাধ্য হল। এই দেশের পলায়নরত বাহিনী ফিরে এলো, আর অত্যাচারী রাজা আর তার সেনাবাহিনী এমনভাবে পালালো যে নিজেদের পেছনে কেবল ধুলোর তুফান ছেড়ে গেল। রাজা সিদ্দিক আকাশের দিকে তাকালো তো শুধু এতটাই দেখতে পেল যে এক অত্যন্ত সুন্দর ঘোড়সওয়ার বিদ্যুতের মতো ঘোড়ায় সওয়ার ছিল, যার হাতে একটি বড় তলোয়ার ছিল, যেটিকে সে ঘোরাতে ঘোরাতে অত্যন্ত তেজ গতির সাথে দূরে আকাশে গিয়ে তাদের চোখের আড়াল হতে থাকল। রাজকুমার করিম নিজের সেই নির্জন জায়গায় নামল যেখানে সেই যুদ্ধের সব সরঞ্জাম চেয়েছিল। চুল ঘষলে অলৌকিক ঘোড়া আবারও উপস্থিত হল। সব সরঞ্জাম তার হাতে সঁপে দিল এবং নিজের পুরনো রূপ ধারণ করে নিজের গাধার গাড়িতে বসে নিজের গুহার দিকে রওনা দিল। ওদিকে রাজকুমারী জান্নাতুল, যে উৎসুকভাবে রাজকুমার করিমের অপেক্ষা করছিল, গভীর গাছের পেছনে লুকিয়ে প্রতি মুহূর্তের খবর শুনছিল। সাধারণ মানুষ আর সৈন্যদের দল এই রাস্তা দিয়েই যাচ্ছিল। বিজয়ের খবর আসছিল এবং সাথে সাথে এক বিচিত্র সাহায্যের বর্ণনাও করা হচ্ছিল। কেউ বলতো, বাহ, কি উড়ন্ত ঘোড়া ছিল, আর কি সেই তার উপর সওয়ার রাজকুমার ছিল। তার হাতে এমন তলোয়ার ছিল যা শত্রু সেনার গলার পর গলা কেটে যাচ্ছিল। সে যে ছিল না, তা না থাকলে আমাদের সেনার সাহস তো ভেঙেই গিয়েছিল। না জানি সে কে ছিল আর কোথা থেকে এসেছিল। বিজয়ের পর শুধু চোখ এতটাই দেখল যে সে দিগন্তের ওপারে কোথাও হারিয়ে গেল। না জানি কেন রাজকুমারী জান্নাতুলের এটা অনুমান হল যে না জানি এটা আমার সেই ছেলেটিই হবে। সে মনে মনে তাকেই উড়ন্ত ঘোড়ায় সওয়ার দেখছিল, যে এর মধ্যে সে ছেলেটিকে নিজের গাধার গাড়ি সহ আসতে দেখল। কিন্তু তার এমনই মনে হল যেন সে নিজের উড়ন্ত ঘোড়াতেই আসছে। কাছে এসে রাজকুমার করিম বিজয়ের খবর দিল এবং আল্লাহর ধন্যবাদ জানাতে বলল। রাজকুমারী জান্নাতুল খুব ভালোবেসে বলল যে শেষে তুমি কেন বলো না যে তুমি কে? ছেলেটির সেই উত্তর ছিল যে আমি সেই ছেলেটি যাকে তুমি 2টো কয়েন দিতে। এটা শুনে তার সব স্বপ্ন ভেঙে যেত, আর সে ভাবত যে হয়তো সে সত্যি কথাই বলে। এবার এই দেশের রাজা আবদুল্লার অবস্থাও শুনুন, যে দেশের সেই রাজকুমার করিম ছিল। রাজা আবদুল্লাহ রাজকুমার করিমের এভাবে হারিয়ে যাওয়ায় খুব উদাস ছিলেন। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। তিনি এটাই ভাবতেন যে যদি তিনি মারা যান তবে এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে। দ্বিতীয় স্ত্রী জাহানারার থেকেও কোনো সন্তান ছিল না। তার এই সন্দেহ হতে শুরু করেছিল যে সম্ভবত তার দ্বিতীয় স্ত্রী জাহানারাই এমন পরিবেশ তৈরি করেছে যাতে আমার ছেলে আমার থেকে দূরে হয়ে গেছে। এই সন্দেহ তার সেই সময় হল যখন রাজবৈদ্য ইব্রাহিম তার অসুখের সমাধান ঘোড়ার বাচ্চার হৃৎপিণ্ডের মাংস বলেছিলেন।
ঘোড়া আর রাজকুমার করিমের হারিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে তার স্ত্রী জাহানারার কিছুই হল না, বরং সে আরও সুস্থ দেখাচ্ছিল। যখন বৈদ্য ইব্রাহিমের কাছে রাজা আবদুল্লাহ নিজের স্ত্রী জাহানারার সুস্থ হওয়ার কারণ জিজ্ঞেস করলেন, তো সেই শুধু এতটাই বলল যে আল্লাহর ইচ্ছার আগে কে কি বলতে পারে। তার উত্তরে রাজা আবদুল্লাহ সন্তুষ্ট হতে পারলেন না, কিন্তু তিনি কোনো সন্দেহ প্রকাশও করলেন না। একদিন রাজা আবদুল্লাহ তার ছেলের কথা খুব মনে করতে লাগলেন, তাই তিনি সভায় যাওয়ার পরিবর্তে নিজের প্রাসাদেই এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে তার ভূগর্ভস্থ কক্ষের কথা মনে পড়ল, যেখানে তার প্রথম স্ত্রী ফাতেমা এবং ছেলের অনেক স্মৃতি বিজড়িত বস্তু রাখা ছিল। তিনি ভাবলেন, আজ পুরনো জিনিসগুলো দেখেই মন ভোলানো যাক। তিনি তার স্ত্রী জাহানারার ঘরের দিকে রওনা হলেন। ভূগর্ভস্থ কক্ষে যাওয়ার গোপন পথটি সেখান দিয়েই যেত। যখন তিনি স্ত্রী জাহানারার ঘরে গেলেন, তখন দেখে অবাক হয়ে গেলেন যে তিনি ঘরে নেই। সারা প্রাসাদেও তিনি নিজ স্ত্রী জাহানারাকে দেখেননি। তাহলে তিনি কোথায়? তিনি যখন একথা ভাবছিলেন, তখনই নিচে যাওয়ার পথটি খোলা দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে নিচে নামতে লাগলেন। তিনি এতটাই নিঃশব্দে নামলেন যে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা তার আসার কোনো আওয়াজই শুনতে পেল না। রাজা আবদুল্লাহ তখন আরও সতর্ক হয়ে গেলেন যখন তিনি তার স্ত্রী জাহানারার দাসী রাবেয়াকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখলেন। রাজার স্ত্রী জাহানারা তার দাস উপর ঝুঁকেছিলেন এবং তাদের দুজনের মুখ রাজা আবদুল্লার দিকে ছিল না। রাজা আবদুল্লাহ খুব অবাক হয়ে এই দৃশ্য দেখলেন এবং দ্রুত একটি বড় আলমারির আড়ালে লুকিয়ে পড়লেন। তিনি তার স্ত্রী জাহানারা এবং দাসী রাবেয়ার কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। মহারানী জাহানারা, শেষ পর্যন্ত আমার দোষটা কি যে আপনি আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এখানে এসেছেন? মারার কথা? এটা শুনে রাজা আবদুল্লার কান খাড়া হয়ে গেল। তিনি সাবধানে উকি দিলেন তো দেখতে পেলেন রানী জাহানারার হাতে একটি খোলা ছোড়া। রানী জাহানারা বলল, তোর মরে যাওয়া এই কারণে প্রয়োজন কারণ তুই আমার সব গোপন কথা জানিস। যদি তুই রাজা আবদুল্লার হাতে পড়ে যাস তবে প্রাসাদে তুফান এসে যাবে এবং আমার গলা কেটে দেওয়া হবে। দাসী রাবেয়া বলতে লাগল, আমি তো আপনার প্রতি অনুগত থেকে ২-৩ বার রাজকুমার করিমকে বিষ দেবার জন্য রাজি হয়েছিলাম। আমি তো এই কথা প্রকাশ করেছিলাম যে ঘোড়ার বাচ্চাটি রাজকুমার করিম কিনেছিল সেটি কোনো এক অলৌকিক শক্তি ছিল এবং রাজকুমার করিমের সাথে মানুষের মতো কথা বলত। আমি বিষ দিতে ব্যর্থ হবার পর ঘোড়াটিকে মারার বুদ্ধি আপনাকে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে রাজকুমার করিম তার পিতাকে কোনো কষ্ট দিতে চায় না এবং সে জানে যে তিনি আপনাকে খুব ভালোবাসেন। আপনাকে ভালোবাসার কারণে রাজকুমার করিম জানত যে রাজা আবদুল্লাহ তার কোনো কথাই বিশ্বাস করবেন না। তাই যখন রাজকুমার করিমকে বলা হবে যে ঘোড়ার বাচ্চাটিকে তার জন্য মারা হচ্ছে যাতে আপনার প্রাণ বাঁচানো যায়, তখন সে এতে রাজি হয়ে যাবে, কারণ সে তার পিতার প্রতিটি খুশি মেনে নিত। এখন আমি কি জানতাম যে সেই অলৌকিক ঘোড়ার বাচ্চাটি তাকে কোথায় নিয়ে গেছে? আল্লাহর জন্য আমার প্রাণ বাঁচান। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি মরা পর্যন্ত আপনার কোনো গোপন কথা ফাঁস করব না। রাজা আবদুল্লাহ দাসী রাবেয়া এবং তার দ্বিতীয় স্ত্রী জাহানারার মধ্যে হওয়া প্রতিটি কথা শুনে অবাক হতে থাকলেন। সারা কাহিনী তার মাথায় আসতে লাগল। তার ধারণাতেও ছিল না যে তার প্রাসাদ ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এর আগে যে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা দাসী রাবেয়ার গলা কাটত, তিনি দ্রুত আলমারির আড়াল থেকে বেরিয়ে এলেন এবং রানী জাহানারার ওঠানো হাতটি ধরে এক জোরালো ঝটকা দিলেন, যার ফলে ছোড়াটি তার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল। রানী জাহানারা যখন ঘুরে দেখলেন যে তিনি স্বয়ং মহারাজ আবদুল্লাহ, তখন তিনি ভয়ে মূর্ছিত হয়ে গেলেন। রাজা আবদুল্লাহ সমস্ত ষড়যন্ত্রের কথা জানতে পেরে গিয়েছিলেন। রানী জাহানারাকে একটি আলাদা অন্ধকার ঘরে বন্দি করে দেওয়া হল এবং দাসী রাবেয়াকে নিচে থেকে বের করে প্রথমে তার থেকে সব কথা বের করানো হল, তারপর তাকেও অন্ধকার কুঠুরিতে বন্দি করে দেওয়া হল। দুজনের অপরাধ একই ছিল, তাই সঠিক সময়ে এই দুজনের শাস্তির ঘোষণা করা হওয়ার কথা ছিল। অন্যদিকে রাজা আবদুল্লাহ এখন তার ছেলের খোঁজে চিন্তিত হলেন। তিনি দেশের ভেতরে এবং আশেপাশের অন্যান্য দেশে নিজের দূত পাঠালেন এবং তথ্যদাতাদের জন্য বড় পুরস্কারের ঘোষণা করলেন। বেশ কিছু সময় পর এক বিশাল প্রতিবেশী দেশ থেকে আসা কোনো ব্যবসায়ী ইউসুফ রাজা আবদুল্লার সাথে দেখা করার অনুমতি চাইল। রাজা আবদুল্লাহ তার সাথে একান্তে দেখা করলেন। সে জানাল যে যখন সে নিজের দেশে ছিল তখন সে এক বিচিত্র বিবাহ দেখেছিল। বিবাহটি ছিল রাজকন্যাদের। সেই দেশের রীতি অনুযায়ী শহরের সব যুবকদের রাজকন্যাদের সামনে দিয়ে যেতে হতো, আর যে রাজকন্যা যার হাত ধরে ফেলত বা সংকেত দিত তার সাথেই রাজকন্যার বিয়ে দিয়ে দেওয়া হতো। সবথেকে ছোট রাজকন্যা জান্নাতুল সবসময় এমন এক যুবককে পছন্দ করত যে এক বাসন মাজনেওয়ালা কারিগর হুসেনের ওখানে কাজ করত এবং তার সাথেই থাকত। সেই ছেলেটি রাজকীয় বাসন পরিষ্কার করার কাজ করত।
তার দায়িত্ব ছিল সে রাজপ্রাসাদে পরিষ্কার করা বাসন নিয়ে যেত এবং যেগুলো পরিষ্কার করতে হতো সেগুলো নিয়ে আসত। বয়স কম হওয়ার কারণে তার রাজপ্রাসাদের ভেতর পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। হয়তো সে সুন্দরও ছিল, কিন্তু নিজের রূপ পাল্টানোর জন্য সবসময় নিজের মুখে কালি মেখে রাখত। রাজকন্যা জান্নাতুল দুবারই তারই হাত ধরেছিল, কিন্তু রাজা সিদ্দিক রীতির বিরুদ্ধে গিয়ে দুবারই একে রাজকন্যা জান্নাতুলের ভুল বলে পরের দিন আবার সবাইকে জড়ো হতে বলেছিলেন। কিন্তু তৃতীয়বারও রাজকন্যা জান্নাতুল কেন জানি না সেই ছেলেটিকেই পছন্দ করল। রাজপ্রাসাদে আসা যাওয়ার কারণে সম্ভব যে রাজকন্যা জান্নাতুল তাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু এমনটা কেউ কখনো অনুভব করেনি। আমার ধারণা এই যে সম্ভবত সে আপনারই ছেলে এবং রূপ বদলে সেখানে থাকত, আর রাজকন্যা জান্নাতুল তার বাস্তবতা সম্পর্কে জেনে গিয়েছিল। রাজা সিদ্দিক এবং তার রাজপরিবার নিজের মেয়ের এই কথা খুব অপছন্দ করেছিল। বাস্তবতা কি তা তো আল্লাহই জানেন, কিন্তু বিয়ের পরের দিন সকালেই রাজা সিদ্দিক দুজনকে এমন এক জঙ্গলে ফেলে দিয়েছিলেন যা ভয়ঙ্কর হিংস্র পশুদের বাসস্থান। এরপর কি হল কারও কোনো খবর নেই। আমি তো আপনার দেশে ব্যবসার উদ্দেশ্যে এসেছি। আমার এই ব্যাপারে কোনো জানাই ছিল না যে আপনার রাজকুমার করিম কোথাও নিখোঁজ আছে। যদি এই ব্যাপারে জানা থাকত তবে আমি নিজের সন্দেহ আপনার সাথে অবশ্যই শেয়ার করতাম। রাজা আবদুল্লাহ ব্যবসায়ী ইউসুফের সমস্ত কথা মন দিয়ে শুনলেন এবং তাকে বললেন, আমি আপনাকে আমার সুরক্ষায় নিচ্ছি, এবং যতক্ষণ না আমি আমার ছেলেকে পাব বা আমি এটা জানতে না পারব যে আমার ছেলে জীবিত আছে নাকি সে মারা গেছে, সেই সময় পর্যন্ত আপনি আমার বিশেষ অতিথি হয়ে থাকবেন। এখন আপনার সাধারণ জায়গায় দেখা যাওয়া হয়তো আপনার প্রাণের জন্য সংকট হয়ে উঠতে পারে, কারণ আপনি এক মস্ত বড় গোপন কথা জানেন। আপনি আমাদের অনেক বড় পুরস্কারের যোগ্য, তাই আমাদের জন্য আপনার সুরক্ষা এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ইউসুফের এতে কি আপত্তি থাকতে পারত? তাই সে রাজা আবদুল্লার অতিথি হয়ে থাকাকে নিজের জন্য এক সম্মান মনে করল এবং নিজের সম্মতি দিল। পরের দিনই রাজা আবদুল্লাহ অনেক বিশ্বস্ত গুপ্তচরকে বাস্তবতা জানার জন্য নিযুক্ত করলেন, যাতে তারা এটা খুঁজে বের করে যে সেই ছেলেটি আসলে কি ছিল এবং কোথায় আছে। অনেকদিন পর তার গুপ্তচরেরা খবর দিল যে সেই ছেলেটি যে দেশে কাজ করত সে সেই দেশের অধিবাসী ছিল না। মালিক কারিগর হুসেনও এটাই বলল যে সে জানে না সে আসলে কোথায় থাকত। সে এক পরিশ্রমী এবং খুব বুদ্ধিমান ছেলে ছিল। সে প্রাসাদের ভেতরে আসা যাওয়া করত এবং রাজা সিদ্দিকের সবথেকে ছোট মেয়ে জান্নাতুল তাকে পছন্দ করতে শুরু করেছিল। সে চাইত যে সে মুখে কালি মাখার পরিবর্তে স্নান করে আসুক এবং খুব ভালো পোশাকে আসুক। সেই কারণেই সে তাকে সোনার দুটি মুদ্রাও দিত, যাতে তার ভালো পোশাক কিনতে কোনো অসুবিধা না হয়। কিন্তু সে সবসময় এই রূপেই প্রাসাদে আসা যাওয়া করত। রীতি অনুযায়ী রাজকন্যা জান্নাতুল তাকে তৃতীয়বারও পছন্দ করলে রাজা সিদ্দিক তার সাথে নিজের মেয়ের বিয়ে তো দিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। এরপর কি হল তা সেও জানে না। রাজা আবদুল্লাহ যখন এই সব তথ্য পেয়ে গেলেন, তখন তিনি নিজের সেনাকে আদেশ দিলেন যে তারা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যাক। অন্যদিকে যে দেশে রাজকুমার করিম থাকত সে এবং রাজকন্যা জান্নাতুলও এক বড় আক্রমণের খবর পেয়ে গিয়েছিল। রাজকন্যা জান্নাতুল কি জানত যে আক্রমণকারী সেনা স্বয়ং তার স্বামীর দেশের রাজা আবদুল্লার? সে খুব চিন্তিত থাকতে লাগল, কারণ সে জানত যে আক্রমণকারী সেনা এবং সেই দেশের রাজা আবদুল্লাহ খুব শক্তিশালী। কোথাও এমন না হয় যে তার পিতার রাজ্য কেড়ে নেওয়া হয়। নিজের চিন্তা সে রাজকুমার করিমের সাথে শেয়ার করল। রাজকুমার করিম বলল, আমি একা কি করতে পারি? যেভাবে আল্লাহ প্রতিবার কোনো পথ বের করেছেন, এবারও কোনো না কোনো সমাধান বেরিয়ে আসবে। রাজকন্যা জান্নাতুল বলল যে রাজা সিদ্দিকের সাথে দেখা করে নিজের সাহায্যের বিশ্বাস তো দেওয়া যেতেই পারে। এটা শুনে রাজকুমার করিম বলল যে সে যেন নিরাশ না হয়, কিছু না কিছু তো করতেই হবে। রাজকুমার করিম জানত যে দেশ আক্রমণ করতে চলেছে সেটি স্বয়ং তার পিতার দেশ। সে ভাবল যে রাজা আবদুল্লাহ তার প্রাসাদে হওয়া ষড়যন্ত্রের কথা নিশ্চয়ই জানতে পেরে গেছেন। তিনি কোনো না কোনোভাবে এটা জানতে পেরে গেছেন যে আমি কে এবং কোথায় আছি। হয়তো এখন এটাই সময় যখন আমাকে আমার সত্যতা রাজা সিদ্দিকের সামনে প্রকাশ করে দেওয়া উচিত। এই কথা ভাবতে ভাবতে তার ঘুম এসে গেল। ঘুমের ঘোরে মা তাকে আদেশ দিলেন যে যখন তোমার পিতা লড়াই করার জন্য সেনাদার করাচ্ছেন তখন তুমি তার চরণ স্পর্শ করো। সমস্ত সত্যতা এখনই বলো না, এবং এখানকার রাজা সিদ্দিকের দয়ালু হওয়ার কথাই জানিও, যাতে বড় স্তরে রক্তক্ষয় থেকে দুটি দেশ বেঁচে যায়। বাকি কথা তোমার ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে সুযোগ অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া উচিত তা নিতে পারো।
পরের দিন সকালে যখন রাজকুমার করিম এবং রাজকন্যা জান্নাতুলের ঘুম ভাঙল তখন চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল। খবর পাওয়া গেল যে সেনাদের মুখোমুখি লড়াই হতে চলেছে এবং যে কোনো সময় ভীষণ যুদ্ধ শুরু হতে পারে। রাজকুমার করিম দ্রুত নিজের স্ত্রী জান্নাতুলের হাত ধরলেন এবং গুহার ভেতরে নিয়ে গিয়ে তাকে বললেন যে আজ সময় এসে গেছে যে আমি আমার বাস্তবতা তোমার সামনে প্রকাশ করে দিই। শুধু তুমি আমাকে কোনো প্রশ্ন করো না এবং যা যা আমি বলতে থাকব এবং করতে থাকব তুমি তা পালন করতে থেকো। এই বলে সে অলৌকিক ঘোড়ার চুল গুহার এক পাথরে ঘষল। যেমনই অলৌকিক ঘোড়া উপস্থিত হল সে আদেশ দিল যে পুরুষ এবং মহিলার রাজকীয় পোশাকের ব্যবস্থা করা হোক এবং একটি শক্তিশালী তথা দ্রুত গতিতে উড়তে সক্ষম ঘোড়াও দেওয়া হোক এবং চুলের থেকেও সূক্ষ্ম ও ধারালো তলোয়ারও দেওয়া হোক। এই সব বস্তু পলক ফেলার আগেই উপস্থিত করে দেওয়া হল। রাজকন্যা জান্নাতুল আশ্চর্যান্বিত হয়ে এই সব দেখতে থাকল। প্রস্তুতির সাথে সাথেই রাজকুমার করিম নিজের ঘোড়ায় বসলেন এবং নিজের পেছনে রাজকন্যা জান্নাতুলকে বসিয়ে যেমনই ঘোড়াকে সংকেত দিলেন ঘোড়া পলক ফেলতেই যুদ্ধের ময়দানের ওপরে উঠতে লাগল। ওদিকে আক্রমণ শুরু হয়ে গিয়েছিল, আর যে দেশের রাজকন্যা জান্নাতুল ছিল সেই দেশের রাজা সিদ্দিকের সেনাদের পা মাঠ থেকে উপড়ে গিয়েছিল। রাজকন্যা জান্নাতুল দেখল যে ৩ বোনের স্বামী আলী, হাসান এবং হুসেন ময়দান ছেড়ে নিজের নিজের সৈন্যদলের সাথে পালিয়ে যাচ্ছে এবং স্বয়ং তার পিতা সিদ্দিক এবং তার অনুগত সৈন্যরা শত্রু সেনাদের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে গেছেন। হঠাৎ ২ সেনা এবং ২ রাজার চোখ আকাশের এক বিচিত্র দৃশ্যের উপর পড়ল। উড়ন্ত ঘোড়ায় সবার কোনো এক খুব সুন্দর রাজকুমার করিম এবং এক রাজকন্যা জান্নাতুল যুদ্ধের ময়দানে চক্কর কাটছে। এটা দেখে দুপক্ষের সেনা লড়াই ভুলে গিয়ে এই দৃশ্য দেখতে লাগল। যে দেশের রাজকন্যা জান্নাতুল ছিল সেই রাজা সিদ্দিক তো এমন দৃশ্য আগেও দেখেছিল, কিন্তু তখন ঘোড়ায় শুধু রাজকুমার করিমকেই দেখা গিয়েছিল, যাকে তারা চিনতে পারেনি। তারই সাহায্যে তার দেশ বিজয় লাভ করেছিল, অন্যথায় সেই সময়ও তার হার প্রায় নিশ্চিত ছিল। তিনি বুঝতে পারলেন যে আজও আল্লাহ কোনো সাহায্য তার জন্য পাঠিয়েছেন। হঠাৎ দেখা গেল যে সেই উড়ন্ত ঘোড়া ঘোষণা করে বেড়াচ্ছে যে যুদ্ধবিরতি করা হোক, অন্যথায় পরিণাম খুব ভয়ানক হবে। ঘোষণা শোনা মাত্রই যুদ্ধ থামিয়ে দেওয়া হলো। ২ সেনা নিজের নিজের সারিতে ফিরে গেল। যেমনই যুদ্ধ বন্ধ হল, দেখার মতো মানুষরা আরও একটি দৃশ্য দেখল যে সেই উড়ন্ত ঘোড়া উড়তে উড়তে আক্রমণকারী রাজা আবদুল্লার কাছে গিয়ে নামল। ঘোড়ায় বসা রাজকুমার করিম দ্রুত নামলেন এবং রাজা আবদুল্লার চরণে পড়ে গেলেন। এর আগে যে রাজা আবদুল্লাহ পরিস্থিতি বুঝতে পারতেন, তিনি রাজা আবদুল্লার চরণ চুম্বন করতে শুরু করলেন। রাজা আবদুল্লাহ অবাক হয়ে তার মাথা তুলে ভালো করে দেখলেন, আর তার চিৎকার বেরিয়ে এলো, আমার ছেলে, আমার ছেলে! তিনি রাজকুমার করিমকে চিনে ফেলেছিলেন। দুজনে মিলে আনন্দের অশ্রু বিসর্জন করছিলেন। রাজকন্যা জান্নাতুলাই কি ২ সেনাই অবাক হয়ে এই সব দেখছিল। রাজকুমার করিম নিজের স্ত্রী জান্নাতুলকে কাছে আসার সংকেত দিলেন এবং জানালেন যে ইনি আমার পিতা আবদুল্লাহ, এবং রাজা আবদুল্লাহকে বললেন ইনি আমার স্ত্রী জান্নাতুল, এবং যে দেশের ওপর আপনি আক্রমণ করেছেন এটি সেই দেশের রাজা সিদ্দিকের মেয়ে। ২ রাজা এবং তাদের সেনা কাছে চলে এলো। রাজকন্যা জান্নাতুলের পিতা সিদ্দিক নিজের মেয়ে এবং জামাইকে চিনে নিলেন এবং চিন্তিত হয়ে পড়লেন যে এখন কি হবে। রাজকুমার করিম এগিয়ে গিয়ে তারও চরণ স্পর্শ করলেন এবং বললেন, যা কিছু হয়েছে এতে আপনার কোনো দোষ ছিল না এবং আমি আমার বাস্তবতা আপনাকে জানাতে পারিনি। যুদ্ধ শেষ হয়ে গেল, সৈন্যরা ফেরার কথা ভাবল, তো রাজকুমার করিম রাজকন্যা জান্নাতুলের হাত ধরে সাথে নিয়ে যেতে চাইলেন। রাজকুমার করিমের পিতা আবদুল্লাহ ছেলের হাত ধরে বললেন, এই দেশের রাজকন্যা জান্নাতুলকে সে এভাবে সাথে নিয়ে যেতে পারে না। রাজকুমার করিম খুব চিন্তিত হয়ে পড়ল। রাজকন্যা জান্নাতুলের চোখেও জল ভরে এলো এবং রাজকন্যা জান্নাতুলের পিতা সিদ্দিকও দুঃখী হয়ে পড়লেন। এখনও এরা সবাই অবাক আর চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল যে রাজকুমার করিমের পিতা আবদুল্লাহ ঘোষণা করলেন, বিবাহ এবং বিদায়, আর তাও রাজাদের ছেলে এবং মেয়েদের এভাবে হয় না। আমরা পরের সপ্তাহে খুব ধুমধাম করে রাজকীয় সম্মানের সাথে বরযাত্রী নিয়ে আসব। আর তারপর রাজকন্যা জান্নাতুলের মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের প্রিয় মেয়েকে খুব রাজকীয় ঢঙে ধুমধাম করে বিদায় করে নিয়ে যাব। এই ঘোষণার সাথেই দুপক্ষের সৈন্যরা আনন্দের জয়ধ্বনি দিল। এটি এমন এক দৃশ্য ছিল যা কেউ কখনো দেখেনি। 2 দেশে 1 সপ্তাহ ধরে বিবাহের আনন্দ পালন করা হল। বিদায়ের সময় রাজকন্যা জান্নাতুলের পিতা সিদ্দিক বললেন, কত আনন্দের সুযোগ এটি! 2টি রাজ্য এক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এমন সুযোগে আমি আপনার সামনে একটি প্রস্তাব রাখছি। আমিও বৃদ্ধ হয়ে গেছি এবং আপনিও বৃদ্ধ। আপনার কোনো ছেলে সন্তান নেই, আর আমারও এই একটাই সন্তান।
আমার পর তো আমার মেয়ে এবং তার স্বামী রাজ্যের উত্তরাধিকারী হবে, কিন্তু আপনার পর আপনার দেশ যেন বিশৃঙ্খলার শিকার না হয়ে যায়। কেননা এমনটা করা হোক যে আমরা দুজনেই নিজেদের জীবনে দুই দেশকে জুড়ে দিয়ে আমাদের সামনেই রাজকুমার করিমকে দুই দেশের রাজা বানিয়ে দিই। রাজকন্যা জান্নাতুলের পিতা সিদ্দিকের প্রস্তাব শুনে এমন মনে হল যে সেই দেশের রাজা আবদুল্লাহ হয়তো এমনটাই ভাবছিলেন। ব্যাস, তারপর আর কি, সেই সময় ঘোষণা হল এবং রাজকুমার করিমের রাজ্যাভিষেকও করে দেওয়া হল। পৃথিবী এবং আকাশ এক গল্পের শেষ এতটাই সুন্দর করে দিল যে পুরো মানব ইতিহাস অবাক হয়ে গেল। দুটি দেশ এক হয়ে বিশ্বের এক বিশাল শক্তিতে পরিণত হল।